নমস্কার শ্রোতা বন্ধুরা, আমার নাম শুভধর। গল্পের আসর চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের এই ভিডিওটি করা শুধুমাত্র বর্তমান ইউটিউব ডিমনিটাইজেশন পলিসির জন্য। আমাদের তৈরি সমস্ত ধরনের কন্টেন্টে কোনো রকম যান্ত্রিক বা এআই এর ব্যবহার করা হয়নি। পুরোটাই মানুষের দ্বারা তৈরি বা নির্মিত। শুনতে থাকুন গল্পের আসর। শেষ অবধি জামিন পেয়ে গেল রামদয়াল পাল। পুলিশের আপত্তি টিকল না। চার্জটি সামান্য নয়, জাল চেক দিয়ে জড়োয়ার গয়না হাতিয়ে নেওয়ার অভিযোগ। তবু রামদয়াল মোটা টাকা জামিন দিয়ে বেরিয়ে এলো হাজত থেকে। উপস্থিত আর কিছুই করবার নেই। পুলিশ ইন্সপেক্টর বিক্রম বাগচিও বেরিয়ে এলো কোর্ট থেকে। পিছন পিছন এলো সার্জেন্ট মনোজ দাস। কি মনে হয় স্যার, রামদয়ালের অনেক টাকা না? তাই তো মনে হচ্ছে। অথচ আশ্চর্য ব্যাপার, মাস কয়েক আগেও রামদয়াল ট্রেনে চানাচুরের প্যাকেট বেচত, আর আজ সে এক কথায় 10,000 টাকার জামিন দিয়ে বসলো। তাই ভাবছি বিক্রম বাগচি থেমে গেল। কি ভাবছেন স্যার? চানাচুরওয়ালা রামদয়াল আলাদিনের প্রদীপ পেয়ে গেল নাকি। যাকে কেস আমি সাজিয়ে দিয়েছি, আর কিছু করবার নেই। পকেট থেকে সিগারেট বার করে ধরালো বিক্রম বাগচি। শীতের রোদে ঝকঝকে দিন, ঝকঝকে বিক্রমের চেহারাও। মাঝারি লম্বা দেহ, পিঠ অনেকখানি চওড়া। বয়স 40-এ পৌঁছলেও মজবুত দেহ যেন খোদাই করা। তবু লক্ষ্য করলে দেখা যায় রগের দুপাশের চুলে অস্পষ্ট রূপালী ছোপ। মনোজ দাস 27 বছরের ছোকরা, ছিপছিপে লম্বা, চোখের তারা কুচকুচে কালো। মুখের হাসি দেখলে মনে হয় পুলিশ লাইনে তার আসাই উচিত হয়নি। চলতি একখানা ট্যাক্সি থামিয়ে দুজনে উঠে বসল। পুলিশ হেডকোয়ার্টার্স। আচ্ছা, মোহনলালের বাসাটা একবার ঘুরে যাবো, বুঝলে? মোহনলাল বিক্রম বাগচির সহকর্মী, একই পদে গোয়েন্দা ইন্সপেক্টর। সিআইটি রোডের একটা ফ্ল্যাটে থাকে। বার দুই বেল টিপতেই দরজা আধখানা খুলে গেল। একটা সুন্দর মুখ উঁকি দিল। মোহনলালজি আছেন? আপনি? পাল্টা প্রশ্ন করলে মেয়েটি। আমি তার বন্ধু, আমরা একই অফিসে কাজ করি। ও, মেয়েটি এবার দরজা পুরোপুরি খুলে আত্মপ্রকাশ করল। বয়স 18-19-এর বেশি নয়। গোল মুখে ঈষৎ নেপালি ধাঁচ থাকলেও মুখখানা দেখতে মিষ্টি। নীল ঘাঘরার ওপরে হলদে জ্যাকেট পরা। মুখে দুর্ভাবনার ছাপ নিয়ে মেয়েটি বলল, একটু আগে আপনাদের অফিসে আমি ফোন করেছিলাম। কেন বলো তো? 2 সেকেন্ড চুপ করে থেকে মেয়েটি বলল, আজ 2 দিন হলো বাবা বাড়িতে ফেরেননি, তাই। বিক্রম মেয়েটির দিকে একটু ঝুঁকে কথা বলছিল। এবারে সোজা হয়ে দাঁড়ালো। মোহনলালজি 2 দিন বাড়িতে ফেরেনি? না, ভারী আশ্চর্য ব্যাপার। অফিসেও সে 2 দিন রিপোর্ট করেনি। আমি ভেবেছিলাম তার হয়তো অসুখ করেছে। আচ্ছা, কলকাতার বাইরে তার যাবার কথা ছিল কি? জানি না তো, বাবা আমায় কিছু বলেননি। মনে হলো মেয়েটি ভেতরে ভেতরে ভয় পেয়েছে, বিচলিত হয়েছে। তোমার নাম কি? মিনা থাপা। আচ্ছা মিনা, তুমি তুমি ভয় পেও না। মনে হচ্ছে মোহনলালজিকে একটা কেসের তদন্তে হঠাৎ শহরের বাইরে যেতে হয়েছে। খবর দেওয়ার সময় পাইনি হয়তো। আজ সকালের মধ্যেই এসে পড়বে। ঈষৎ ছোট ছোট উজ্জ্বল সরল চোখ দুটো আরও উজ্জ্বল হয়ে উঠল। যেন ভরসা পেয়ে মিনা থাপা বলল, ঠিকই বলেছেন, বাবা নিশ্চয়ই আজকালের মধ্যেই ফিরে আসবেন। আচ্ছা, বাড়িতে আর কে কে আছে? বাহাদুর আর কাঞ্চি। বেশ, তোমার কোনো দরকার পড়লে আমাকে অফিসে ফোন করো, কেমন? নিজের নামটা জানিয়ে বিক্রম সার্জেন দত্তের সঙ্গে অপেক্ষমান ট্যাক্সিতে ফিরে গেল। হেডকোয়ার্টার্সে পৌঁছে বিক্রম সবেমাত্র নিজের টেবিলে বসেছে। খবর এলো গোয়েন্দা বিভাগের ছোট কর্তা সুরজিৎ গুপ্ত তলব করেছেন। তলবটা জরুরি। ছোট কর্তা তার টেবিলে নেই, ঘরে পায়চারি করছে। গুপ্ত সাহেবের কামরায় পা দিয়ে বিক্রম জানালো, রামদয়াল পাল জামিন পেয়ে গেল স্যার। জামিনের টাকা সে নিজেই দিয়েছে, তবে তার বিরুদ্ধে এমন কতগুলো মোক্ষম প্রমাণ আছে যে জামিন পেলেও সে খালাস হবে বলে মনে হয় না। সুরজিৎ গুপ্তের বয়স হয়েছে 60-এর কোঠায়।
অনেক অভিজ্ঞতার রেখা মুখে আঁকা। আরে চুলোয় যাক রামদয়াল পাল, এদিকে আর একজন যে খালাস পেয়ে গেল, একেবারে দুনিয়া থেকেই খালাস। কে স্যার? তোমারই কলিগ মোহনলাল থাপা। মোহনলাল থাপা? 5 সেকেন্ডের জন্য বিক্রমের শরীরটা শক্ত হয়ে আস্তে আস্তে আবার শিথিল হয়ে গেল। মিনিটখানেক কথা বেরোলো না তার মুখ দিয়ে। অল্প বাদামি চোখের তারা দুটো স্থির হয়ে রইল সুরজিৎ গুপ্তের মুখের ওপর। তারপর নিজেকে খানিকটা সামলে নিয়ে বিক্রম জিজ্ঞেস করল, কোথায় পেলেন তাকে? ওই তো ওই পশ্চিম পুটিয়ারিতে খালের জলে তার ডেড বডি ভাসছিল, তোলা হয়েছে। তবে বর্ণনা শুনে মনে হলো মোহনলাল। শনাক্ত করার জন্য এক্ষুনি যেতে হবে, চলো। জিপে উঠে বিক্রমের কেবলই মনে পড়তে লাগলো এইমাত্র দেখে আসা মিনা থাপার মুখখানা। ছোট ছোট উজ্জ্বল আর সরল চোখ দুটো আরও উজ্জ্বল করে মেয়েটা তাকে বলেছিল, ঠিক বলেছেন, বাবা নিশ্চয়ই আজকালের মধ্যেই ফিরে আসবে। ঘটনাস্থলে পৌঁছে দেখা গেল কিছু স্থানীয় পুলিশ মৃতদেহ ঘিরে রয়েছে। না, কষ্ট করে চিনতে হলো না, কিন্তু চিনে কষ্ট হলো। মোহনলালই বটে। 2 দিন ধরে জলে ভিজে মোহনলালের দেহ বিকৃত বিভৎস হয়ে উঠেছে। 2 চোখের শূন্য গহ্বর দুটো হাঁ করে আছে। কোনো জলজন্তু বোধ হয় তারা দুটো খুবলে খেয়েছে। পিঠের বাঁ দিকে একটা ক্ষত। বিক্রম বুঝতে পারল বুলেটের ক্ষত, অর্থাৎ মোহনলালকে আগে অতর্কিতে গুলি করে মেরে পরে লাশটা খালের জলে ফেলে দেওয়া হয়। পুলিশের ডাক্তার হাজির ছিল। মৃত্যুটা হয়েছে আন্দাজ 42 ঘন্টা আগে। রিভলভারের একটা বুলেট পিঠের বাঁ দিকে ঢুকে ফুসফুস ফুটো করে বেরিয়ে গেছে। সঠিক রিপোর্ট পোস্টমর্টেমের পরেই জানা যাবে। মৃতদেহ পোস্টমর্টেম পরীক্ষার জন্য আর মোহনলালের পোশাক ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠাবার নির্দেশ দিয়ে গুপ্ত সাহেব জেবে উঠতে যাচ্ছিলেন। তার নজর পড়ল বিক্রমের ওপর। সে তখন মৃত মোহনলালের পকেটগুলোতে হাত ঢুকিয়ে কি যেন খুঁজছে। যা খুঁজছো তা পাবে না হে, চলে এসো চলে এসো। হেডকোয়ার্টার্সে ফিরতে ফিরতে বিক্রম প্রশ্ন করল, আমি কি খুঁজছিলাম আপনি জানেন স্যার? তা জানি বই কি। আরে ক্রিমিনাল চড়িয়ে আমার মাথার 12 আনা চুল সাদা হয়ে গেছে। মোহনলালের পার্সোনাল নোট বইখানা খুঁজছিলে তো? বিক্রম নিঃশব্দে ঘাড় নাড়ল। দেখো, যদি তোমার নোটবুকে আমার অপরাধ সম্পর্কে কোনো তথ্য বা কোনো প্রমাণ লেখা থাকে, তবে কি করে তুমি আশা করো যে আমি তা হাতে পেয়েও ছেড়ে দেবো? অশ্বিনী লাহার কেস নিয়ে মোহনলাল যে তদন্ত করছিল তুমি জানো? তার নোট বইয়ে নিশ্চয়ই এমন কিছু ছিল যা অপরাধীর পক্ষে বিপজ্জনক। সুতরাং আচ্ছা, আপনি কি মনে করেন মোহনলালকে অশ্বিনী লাহাই খুন করেছে? অশ্বিনী নিজে অথবা তারই দলের কেউ, তাই মনে হয় নাকি? মোহনলালের হাতে তো আর কোনো কেসও ছিল না। সুরজিৎ গুপ্ত পাইপ ধরাতে উদ্যোগী হলেন। বিক্রম দেখল তার রাশভারী মুখখানা আজ বড় বেশি গম্ভীর। বার কয়েক ধোঁয়া ছেড়ে তিনি বললেন, দেখো বাগচি, আমার ডিপার্টমেন্টেই প্রথম একজন অফিসার খুন হলো। তাই এর চেয়ে আফসোসের আমার কাছে আর কিছুই নেই। তাছাড়া মোহনলাল খুবই কাজের লোক ছিল, তাকে হারিয়ে বিশেষ ক্ষতি হলো আমাদের। আরও বেশি ক্ষতি হলো তার নোটবুক খোয়া গেছে বলে। এর মানে জানো তুমি? জানি স্যার। অশ্বিনী লাহা কেস সম্পর্কে আবার নতুন করে তদন্ত চালাতে হবে। ঠিক তাই। মোহনলাল ছাড়া একমাত্র তোমার ওপরেই আমি নির্ভর করি বেশি। তাই আমি চাই অশ্বিনী লাহার কেসটা তুমি হাতে নাও। আপনি যখন বলছেন তখন নিলাম, কিন্তু আমি ভাবছিলাম স্যার, মোহনলাল মার্ডার কেসটার তদন্ত। না না, ওটা আলাদাভাবে করার দরকার নেই। আমার অভিজ্ঞতা বলছে অশ্বিনীর কেসটা তদন্ত করতে করতে একদিন ওটাও ঠিক জানতে পেরে যাবে। সুরজিৎ গুপ্ত পাইপে টান দিলেন। কেস হাতে নিয়ে বসে থাকা বিক্রম বাগচির স্বভাব নয়। পরদিন থেকেই তাকে অশ্বিনী লাহার কেসটার মোটা ফাইল নিয়ে বসতে দেখা গেল।
খুঁটিয়ে খুঁটিয়ে গোটা ফাইলটা পড়ে বিক্রম বুঝতে পারল অশ্বিনী লাহা ক্ষণজন্মা ব্যক্তি। পেশায় লোকটা শেয়ার মার্কেটের দালাল। সমাজের উঁচু মহলে সে শেয়ার বিশেষজ্ঞ বলে পরিচিত। তার টিপস নিয়ে অনেকে অনেক টাকা ঢেলে বড় বড় কোম্পানির শেয়ার কিনে ফেলত। তারপর অশ্বিনী হঠাৎ খবর পাঠাতো যে অমুক কোম্পানির শেয়ারের দর পড়তির মুখে এসে দাঁড়িয়েছে, কারণ হয় প্রোডাকশন কমে আসছে, নয় লেবার ট্রাভেলের দরুন লকআউট আসন্ন, অথবা অন্য কোনো কারণ। শেয়ার হোল্ডাররা বেশি লোকসানের ভয়ে কিছু কম দামে শেয়ারগুলো বেচে দিত। আশ্চর্য, তারপরেই কিন্তু সেই সব শেয়ারের দর নাম্বার বদলে চরচর করে উঠে যেত। এমনি করে কয়েকজন লক্ষপতি যেমন রাতারাতি ফকির হয়ে গেছে, তেমনি কয়েকজন ফকিরও রাতারাতি লক্ষপতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ফকির থেকে যারা লক্ষপতি হয়েছিল তারা কারা? বুঝতে অসুবিধে হয় না যে তারা অশ্বিনীর টাকা খাওয়া লোক। তাদেরই নামে অশ্বিনী নিজেই কিন্তু সেই কম দামে বেচে দেওয়া শেয়ারগুলো। এ কারবার চলেছিল বছর তিনেক। তারপরেই কয়েকজন ঘা খাওয়া ফাটকাবাজের অভিযোগ ক্রমে পুলিশ নাটের গুরু অশ্বিনী লাহার খোঁজ করে। কিন্তু অশ্বিনী তার আগেই পাত প্রদীপের সামনে থেকে নিঃশব্দে পর্দার আড়ালে সরে গেছে। কিন্তু পর্দার আড়ালে শুধুই অন্ধকার। মাস তিনেক ধরে সেই অন্ধকার হাতড়ে ডিটেকটিভ ইন্সপেক্টর মোহনলাল কিছুটা হদিশ পাওয়ার চেষ্টা করেছিল। বুদ্ধির চকমকে ঠুকে হয়তো কিছুটা আলো জ্বালাতে পেরেছিল, কিন্তু মোহনলালের জীবনদীপের সঙ্গে সঙ্গে সে আলো ফুস করে নিভে গেছে। সুতরাং দমে গেলে চলবে না। আবার গোড়া থেকে শুরু করল বিক্রম বাগচি। বেশ, তাই হোক। অশ্বিনী লাহার কেসটার সঙ্গে আরও কয়েকটা নাম ঠিকানা জোগাড় করেছিল মোহনলাল। ফাইল থেকে নিজের নোট বইয়ে টুকে নিয়ে বিক্রম রেকর্ড রুম থেকে বেরিয়ে এলো। বেরিয়ে আসতেই মনোজ দাসের সঙ্গে দেখা। কেসটা তাহলে আপনি নিলেন? কোন কেসটার কথা বলছো? মোহনলাল মার্ডার কেস? ও, ওটা তো অশ্বিনী লাহার কেসের লেজুড়। অশ্বিনী রহস্য ভেদ করতে পারলেই জানা যাবে কোন মেঘনাথ মোহনলালকে খুন করেছে। যাই হোক, এই ব্যাপারে আমি তোমার সাহায্য চাই মনোজ। অলরেডি গুপ্ত সাহেবের কাছ থেকে তোমাকে চেয়ে নিয়েছি। আপনাকে সব রকম সাহায্য করতে আমি তৈরি, স্যার। খুশি হলাম। তাহলে এসো, কাজ শুরু করে দিই। নিজের কামরায় এসে বিক্রম একটা সিগারেট ধরালো। সবার আগে আমাদের জানতে হবে খুন হওয়ার দিন মোহনলাল কোথায় কোথায় গিয়েছিল এবং কার কার সঙ্গে দেখা করেছিল, কারণ তদন্তের কাজ যে অবধি এসে থেমে গিয়েছে সেখান থেকেই আমাদের শুরু করতে হবে। রাইট স্যার। ফাইলের রিপোর্টে নিশ্চয়ই জানা গেছে মোহনলালজি খুন হওয়ার আগে কোথায় ছিলেন এবং কার সঙ্গে দেখা করেছিলেন? না, মোহনলালের নিয়ম ছিল সারা দিন কাজের পর রাতে ডেইলি রিপোর্ট লিখে ফাইল রাখা, কিন্তু সোমবার দিন মানে তার পরমায়ুর শেষ দিন সে আর অফিসে ফিরে আসেনি। তার নিজের নোটবুকে সম্ভবত সে কিছু লিখে রেখেছিল, কিন্তু তাও বেহাত হয়ে গিয়েছে। তাহলে সোমবারের খবর জানা তো সম্ভব নয়, স্যার। গোয়েন্দার অভিধানে অসম্ভব শব্দটা থাকতে নেই মনোজ। শুধু গোটা কতক শূন্য দিয়ে অঙ্ক মিলিয়ে দেওয়াই গোয়েন্দার কাজ। জ্বলন্ত সিগারেটে বড় করে একটা টান দিল বিক্রম। বিয়ার টিয়ার খাওয়ার অভ্যেস আছে তো? না স্যার। সে কি হে, আজকালকার ছেলে তুমি উইস্কি নয়, ব্র্যান্ডি নয়, সামান্য বিয়ার তাও খাও না? হ্যাঁ, লোকে নাবালক বলবে যে। চলো, আজ সন্ধ্যের পর ব্লু ডায়মন্ড বারে যাই, তোমার হাতে খড়ি না হয়ে সেখানেই দিয়ে দেবো। মনোজ বুঝতে পারল বিয়ার খাওয়াটা উপলক্ষ মাত্র। ব্লু ডায়মন্ডে যাওয়ার পেছনে নিশ্চয়ই কোনো ধান্দা আছে বিক্রম বাগচি। রাইট স্যার। ব্লু ডায়মন্ড বার ওয়েলেসলি অঞ্চলে। নামটা চমকালো হলেও এটা একটা সাধারণ পানশালা। পার্ক স্ট্রিটের বার রেস্তোরাঁগুলোর মতো খুব আধুনিক ধাঁচায় সাজানো না হলেও ব্লু ডায়মন্ডের নাম ডাক আছে। বছর কয়েক পূর্বে উজাগর সিং নামে এক পাঞ্জাবি এই পানশালাটি খুলেছিল। লোকে বলতো উজাগর সিংয়ের আসল কারবার ছিল স্মাগলারদের সঙ্গে, এবং পুলিশের চোখে ধুলো দিয়ে যাতে চোরাই কারবারে লেনদেনের সুবিধে হয় সেই উদ্দেশ্যেই পার্ক স্ট্রিট ছেড়ে উজাগর ওয়েলেসলিতে পানশালাটি খোলে। কিন্তু উদ্দেশ্য যাই হোক, ব্লু ডায়মন্ড অল্প দিনেই জমে গেল। এর 12 আনা খদ্দের জাহাজি মাল্লারা
আর সমাজের চোলাগড়িতে যারা চলাফেরা করে তারাই। বছর 2 আগে শত্রুর ছুরি উজাগরের ভবলীলা সাঙ্গ করে, কিন্তু ব্লু ডায়মন্ডের দরজা বন্ধ হয়নি। উজাগরের স্ত্রী প্রেমলতা এখন পানশালা চালাচ্ছে। প্রতিদিন সন্ধ্যার পর সে নিজে এসে বার কাউন্টারে বসে। বিক্রমের মুখে সার্জেন্ট মনোজ মোটামুটি এই শুনেছে। রাত 8টায় যখন দুজনে কাচের দরজা ঠেলে ব্লু ডায়মন্ডের হলে পা দিল, তখনই পানশালাটা জমজমাট। ভেতরে ঢুকে বিক্রম একবার চারধারে চোখ বুলিয়ে দিল। চেনা মুখ, গোটা কয়েক আছে বই কি। এক কোণে একটা কোনায় টেবিলে রামদয়াল পাল। হলের মাঝামাঝি একটা বড় টেবিল ঘিরে জনা কয়েক ছোকরার মধ্যে উঠতি মাস্তান পল্টু চ্যাটার্জি, কিন্তু তার গা ঘেঁষে বেল বটম প্যান্ট আর টাইট গেঞ্জি পরা যুবতীটিকে। একজন ওয়েটার এগিয়ে এলো। আইয়ে সাব, কেবিন খালি হ্যায়। না না, কেবিন দরকার নেই, আমরা বার কাউন্টারেই বসবো। রামদয়াল আর পল্টু চ্যাটার্জির চোখ এড়িয়ে দুজনে বার কাউন্টারের দিকে এগোলো। বিক্রম বলল, ওই প্রেমলতা। মনোজ দেখল কাউন্টারের ভেতরে একটা উঁচু টেবিলের সামনে একখানা উঁচু চেয়ারে বসে একটি মেয়ে বোধ করি কাস্টমারদের জন্য বিল লিখছে। মুখের রংটা উগ্র রকমের ফর্সা, হয়তো ম্যাক্স ফ্যাক্টরের কোণে। পরনে গাঢ় নীল সালোয়ার কামিজ আর দুধ সাদা দোপাট্টা, পিঠে লম্বা বেনি। মেয়েদের বয়সটা যদিও গোল মেলে, তবু মনোজের মনে হলো 20-22-এর বেশি নয়। কাউন্টারের ধারে এসে বিক্রম বলল, হ্যালো। প্রেমলতা চোখ তুলে তাকালো। বড় বড় কালো টলটলে চোখ। মিষ্টি করে হেসে বললে, হ্যালো বাগচি, গুড ইভিনিং। গুড ইভিনিং টু ইউ প্রেম। টেবিল ছেড়ে কাউন্টারের ওধারে এসে দাঁড়ালো প্রেমলতা। এবারে মনোজের মনে হলো তার বয়সটা 30-এর কাছাকাছি। তা হোক, আশ্চর্য রকম তার দেহের বাঁধুনি। প্রেমলতা সাদা দাঁতের ঝিলিক ছড়িয়ে বলল, মোহনলালের সঙ্গে বার কয়েক এসেছিলে তুমি, তারপর তো অনেক দিন আর দেখা নেই। আজ হঠাৎ যে? তোমাকে মনে পড়লো তাই চলে এলাম। তাই নাকি? কি দেব? বিয়ের দাও। দাঁড়াও বাপ, তার আগে আলাপ করিয়ে দিই। আমার বন্ধু সার্জেন্ট মনোজ দাস, আর মনোজ এ হলো আমার বান্ধবী প্রেমলতা। কি নাম বললে? মনোজ দাস। মনোজ, বেশ মিষ্টি নাম তো। স্মার্ট মনোজ তার পেটেন্ট লাজুক লাজুক হাসিটি মুখে নিয়ে বলল, আপনার নামটাও তো কম মিষ্টি নয়, প্রেমলতা। টলটলে কালো চোখ আরও টলটলে করে প্রেমলতা বলল, আমার নামটা আপনার মুখে শুনে তাই মনে হচ্ছে। দুমক ঠান্ডা বিয়ার নিজেই নিয়ে এলো প্রেমলতা। ইন্সপেক্টর আর সার্জেন্ট উঁচু টুলে চেপে বসল। দীর্ঘ একটা চুমুক দিয়ে বিক্রম একটু চাপা গলায় বলল, মোহনলালের খবর শুনেছো বোধ হয়? শুনেছি, ভারী দুঃখের কথা। মোহনলাল যে আমার রেগুলার কাস্টমার ছিল। জানি। আচ্ছা প্রেম, গত সোমবার দিনও কি মোহনলাল এখানে এসেছিল? এসেছিল, ঠিক এইখানে বসেই পরপর 3 মগ বিয়ার খেয়েছিল সে। কটার সময়? ওই রাত 8:30 নাগাদ। তা সেদিন তার মেজাজ কেমন ছিল? মানে যেমন স্বাভাবিক ফুর্তিবাজ তেমনই? না, কেমন যেন গম্ভীর। আমার সাথেও বেশি কথা বলেনি। মনে হচ্ছিল ওনার ভেতরে একটা চাপা অস্বস্তি রয়েছে। আমি জানতে চাইলাম কি হয়েছে, কিন্তু উনি শুধু বলল মেয়েটার জন্য খুব দুশ্চিন্তায় আছি। জিজ্ঞেস করলাম তোমার কেসটা কতদূর এগোলো। সে বললে আজ এমন একটা জোরালো খবর পেয়েছি যা নাকি রহস্যের চাবিকাঠি। আচ্ছা। বিক্রমের চোখ দুটো তীক্ষ্ণ হলো। তারপর? কিছুক্ষণ পর মহুয়া নাগ হলে ঢুকলো। তাকে দেখে বিয়ারের মগটা শেষ না করেই মোহনলাল হঠাৎ উঠে গেল তার কাছে। মহুয়া নাগ? সেটা কি? চেনো না? আর্টিস্টদের মডেল হিসেবে বেশ নাম করেছে। রবি সেনের দলে খুব ভিড়েছে আজকাল। রবি সেন মানে কুখ্যাত রবসন? হ্যাঁ। কিন্তু রবসনের দলের মেয়ের সঙ্গে মোহনলালের কি এমন দরকার? তা জানি না, তবে দেখলাম দুজনে কিছুক্ষণ কথাও হলো, মনে হলো প্রাইভেট। তারপর মহুয়া নাগের সঙ্গে মোহনলাল বেরিয়ে গেল। তা তখন রাত ঠিক কটা? প্রায় 9:30। নিজের আঙুলে ধরা সিগারেটের নীলচে ধোঁয়ার দিকে তাকিয়ে বিক্রম মৃদুস্বরে বলল,
তাহলে বোঝা যাচ্ছে সোমবার রাতে 9:30টার পরেও কিছুক্ষণ বেঁচে ছিল মোহনলাল। থ্যাংক ইউ প্রেম, অ্যান্ড গুড নাইট। বিয়ারের দাম মিটিয়ে উঠে পড়ল বিক্রম বাগচি। লাজুক হেসে মনোজ বলল, গুড নাইট। টলটলে কালো চোখে মাদকতা এনে প্রেমলতা বলল, আবার আসবেন। চলে যেতে গিয়ে বিক্রম হঠাৎ ফিরে এলো। কাউন্টারের ওপর ঝুঁকে প্রশ্ন করল, এই প্রেম, আচ্ছা ওই যে পল্টু চ্যাটার্জির পাশে বসে আছে সেই মেয়েটিকে? ওই তো মহুয়া নাগ। ব্লু ডায়মন্ড বার বন্ধ হওয়ার মিনিট 15 আগে কাচের দরজা ঠেলে বেরিয়ে এলো পল্টু চ্যাটার্জি। পেছন পেছন মহুয়া নাগ ফুটপাথের ধারে গোটা 2 খালি ট্যাক্সি সওয়ারির অপেক্ষায় দাঁড়িয়ে। তারই একটায় পল্টু আর মহুয়া উঠে পড়তেই মিটার ডাউন করে ড্রাইভার স্টার্ট দিল। কাছেই একটা অন্ধকার গাড়ি বারান্দার তলা থেকে দ্রুত বেরিয়ে এলো সার্জেন্ট মনোজ। অন্য ট্যাক্সিটাতে উঠতে উঠতে সে ড্রাইভারকে বলল, ট্যাক্সিটার পিছু নাও জলদি। 50-60 গজ ব্যবধানে দুখানা গাড়ি ছুটতে শুরু করল। ইলিয়ট রোড দিয়ে লোয়ার সার্কুলার রোড, তারপর বেগবাগানের মোড়ে এসে প্রথম ট্যাক্সিখানা থামল একটা 3তলা বাড়ির সম্মুখে। মনোজের ট্যাক্সি অল্প তফাতে একটা গাছের ছায়ান্ধকারে ব্রেক কষল। নামল মহুয়া একা, কিন্তু তখনই বাড়ির ভেতরে গেল না। ট্যাক্সির পাশে দাঁড়িয়ে পল্টুকে নিয়ে যেন কি বলতে লাগলো। তার কথা শেষ হওয়ার আগেই পল্টুর ট্যাক্সি হুশ করে বেরিয়ে গেল। সেদিকে তাকিয়ে একটা কুৎসিত গাল দিল মহুয়া। আর ঠিক সেই মুহূর্তে একটা প্রাইভেট ফিয়াট মহুয়ার পাশে এসে দাঁড়ালো। চালকের আসন থেকে নামলো অত্যন্ত বলিষ্ঠ আর অত্যন্ত শৌখিন পোশাক পরা এক ব্যক্তি, মুখে লম্বা সিগারেটের পাইপ। মনোজ চিনল শহর কলকাতার ডাক সাইটের টপ মাস্তান রবি সেন ওরফে রবসন। ট্যাক্সিতে কে? পোল্টে সালা বুঝি? না না, ড্রাইভারটাকে গাল দিচ্ছিলাম। এসো। দুজনে বাড়ির মধ্যে ঢুকে গেল। মনোজ গাড়িটাকে ভালো করে দেখে ট্যাক্সিকে বলল, চলো। তার মনের মধ্যে তখন একটা চিন্তাই পাক খাচ্ছে। গত সোমবার রাত 9:30টার পর মোহনলাল বেরিয়েছিল মহুয়া নাগের সঙ্গে। তারপর আর তাকে জীবিত দেখা যায়নি। তবে কি মহুয়াই মোহনলালকে ফাঁদে ফেলেছিল? কিন্তু তাকে খুন করল কে? পল্টু চ্যাটার্জি না রবসন? পরের দিন বিক্রম বাগচি বলল, না মনোজ, আমার তা মনে হয় না। মোহনলাল করছিল অশ্বিনী লাহার কেসের তদন্ত। সেই ব্যাপারে রবসন বা পল্টুর কোনো যোগাযোগ নেই বলেই জানি। অতএব মোহনলালকে অশ্বিনীর লোকই খুন করেছে, এটাই মনে হওয়া স্বাভাবিক। তাহলে রবসনের দলের মেয়ে মহুয়ার সঙ্গে মোহনলালজি সে রাতে বেরিয়েছিলেন কেন? কি কারণে? সেই কারণটাই আমাদের জানতে হবে, কিন্তু সেটা যথাসময়ে জানা যাবে। এখন অশ্বিনী লাহার কেস নিয়ে এগোতে হবে আমাদের, বুঝলে? কয়েকটা নামের লিস্ট বার করল বিক্রম। সবকটা নামই পয়সাওয়ালা পদস্থ ব্যক্তির। মনোজ প্রশ্ন করল, এরা কারা? যারা শেয়ারের দালাল অশ্বিনীর কেসের সঙ্গে জড়িত, এই কটার নাম মোহনলালই সংগ্রহ করেছিল। বিক্রমের টেবিলে ঝুঁকে পড়ে মনোজ নামের তালিকা পড়ল। মৃগাঙ্ক মজুমদার, রমন ভাই দেশাই, অবনীশ ভদ্র, স্বরূপা ঘোষ, নীলমাধব সামন্ত। বিক্রম 2 নম্বর আর 5 নম্বর নামের পাশে লাল পেন্সিলের চিহ্ন দিয়ে বলল, এই দুজনকে আপাতত বাদ দেওয়া যেতে পারে, কেননা এদের দুজনেরই জোরালো আলিবাই আছে। খুনের ঘটনায় কিছুদিন আগে থেকে এরা বিদেশে রয়েছে। এখন বাকি 3 জনের সঙ্গে দেখা করে তাদের জবানবন্দি নেওয়াটা দরকার। আচ্ছা দেখো তো মনোজ, ফোন গাইডে এদের টেলিফোন নাম্বার পাওয়া যায় কিনা? পাওয়া গেল ফোন নাম্বার। প্রথমে মৃগাঙ্ক মজুমদারের নাম্বার ডায়াল করল বিক্রম। মিস্টার মজুমদার আছেন? টেলিফোনের ওপার থেকে পুরুষালী গলায় শোনা গেল, সাহেব এখন একজনের সঙ্গে কথা কইছেন। বোঝা গেল বাড়ির বেয়ারা। তাকে বলো গোয়েন্দা ইন্সপেক্টর বিক্রম বাগচি তাকে চাইছেন। বলছি ধরুন। একটু পরে ভারী মোটা গলা শোনা গেল, মৃগাঙ্ক মজুমদার বলছি, বলুন ইন্সপেক্টর। আগে অশ্বিনী লাহার কেস সম্পর্কে আপনার সঙ্গে দেখা করতে চাই। ও, কিন্তু দুঃখিত, সকালে তো আমার ফুরসত হবে না, আমার অ্যাপয়েন্টমেন্ট আছে, এক্ষুনি বেরোতে হবে।
বেশ, তো অ্যাপয়েন্টমেন্ট সেরে একবার ডিডি হেডকোয়ার্টার্সে আসুন না। কখন? যখন আপনার সুবিধে। বেলা 3টেয় যাব আমি। ধন্যবাদ মিস্টার মজুমদার। লাইন কেটে দিল বিক্রম। কি বুঝলেন স্যার, সত্যি আসবে না ব্লাফ? দেখাই যাক। বিক্রম এবার ডায়াল করল অবিনাশ ভদ্রকে। এবার মিহি মেয়েলি গলায় সাড়া পাওয়া গেল একটা। মিস্টার ভদ্র দারুণ ব্যস্ত, কে ফোন করছেন? বিক্রম নিজের পরিচয় দিলেন। কাইন্ডলি পরে রিং করবেন। লাইন কেটে দেওয়ার আগেই বিক্রম একটু কড়া গলায় বলল, পরে নয়, তাকে এখনই চায়, ব্যাপারটা জরুরি। ও আচ্ছা, দেখছি। মিনিট 3 বাদে আবার মেয়েলি গলায় সাড়া পাওয়া গেল। সরি ইন্সপেক্টর, মিস্টার ভদ্র এইমাত্র বেরিয়ে গেলেন। সশব্দে রিসিভার রেখে দিল বিক্রম। স্যার, লোকটা শক্ত বাদাম মনে হচ্ছে। সহজে ভাঙা যাবে না। বিক্রম একটা সিগারেট ধরালো, তারপর নিঃশব্দে কয়েকটা টান দিয়ে আরেকটা নাম্বার ডায়াল করল। হ্যালো, মিসেস স্বরূপা ঘোষ আছেন? বলছি। আপনি কে? বিক্রম বাগচি, ডিটেকটিভ ইন্সপেক্টর। আরে কি আশ্চর্য! বিক্রম, এত দিন পরে একবার খোঁজও কি নিতে নেই? ভয়ানক অবাক হয়ে গেল বিক্রম। আপনি মানে, আমরা কি পরস্পরের সঙ্গে পরিচিত? তাই তো মনে হয়। আচ্ছা, পুরুলিয়ার রূপাকে মনে আছে বোধহয়। এক পলকে বিক্রম তার কিশোর বেলায় ফিরে গেল। কিশোরবেলা থেকে প্রথম যৌবনকাল অবধি কতগুলো টুকরো টুকরো ছবি সিনেমার টুকরো টুকরো শটের মতো তার স্মৃতির পর্দায় প্রতিফলিত হতে লাগলো। পুরুলিয়ার রাঙামাটি, শ্যামলা রঙের এক প্রতিবেশী মেয়ে, পিঠ ভরা প্রচুর এলো চুল, কারণে অকারণে কেবলই হাসত। হ্যাঁ, নিশ্চয়ই মনে আছে। ও, এবার চিনেছি। যাক, তবু ভালো। স্বরূপার গলায় ঠাট্টা না অভিমান ঠিক বোঝা গেল না। আচ্ছা শোনো, তোমার সঙ্গে দেখা করা আমার বিশেষ দরকার। তা কবে সময় হবে? কবে আবার কি? যেদিন তোমার ইচ্ছে। আজই এসো না, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আজ নয়, কাল বিকেল 5টা নাগাদ। আর তোমাকে গাড়ি পাঠাতে হবে না, আমি নিজেই যাবো খন। বেশ, ঠিক আছে। 5 তলার ফ্ল্যাট। রিসিভার রেখে বিক্রম চুপ করে বসে রইল। পুরুলিয়ার সেই রূপাই তাহলে আজকের স্বরূপা ঘোষ। কিন্তু অশ্বিনী লাহার কেস সম্পর্কে তার নাম জড়িয়ে পড়েছে কেন? মোহনলাল খুনের সঙ্গেও কি তার? ভাবতে গিয়েও বিক্রম ভাবতে পারল না। এখন আমাদের নেক্সট প্রোগ্রাম কি স্যার? আমাদের নেক্সট প্রোগ্রাম মৃগাঙ্ক মজুমদারের জন্য অপেক্ষা করা। কাঁটায় কাঁটায় 3টের সময় মৃগাঙ্ক বিক্রমের কামরায় পা দিল। সাধারণ ভদ্রতার সঙ্গে বিক্রম তাকে বসতে অনুরোধ করল। মৃগাঙ্ক মজুমদারের বয়স মনে হয় 60-এর কোঠায় পৌঁছেছে। পাতলা লম্বাটে চেহারা, চোখা নাক, মাথার 10 আনা চুল সাদা, ধূসর ট্রাউজারের ওপর গলাবন্ধ কালো প্রিন্সকোট, হাতে রূপো বাঁধানো মলাক্কা বেতের লাঠি, পরিষ্কার করে কামানো মুখে আভিজাত্যের চেয়ে পোড়া খাওয়া জীবনের ছাপি বেশি। মৃগাঙ্ক চেয়ারে বসেই নিজের পকেট ওয়াচ দেখল। আমার অনুমান আপনি অশ্বিনী লাহার কেস সম্পর্কে তদন্ত করছেন, তাই না ইন্সপেক্টর? বিক্রম জবাব দেওয়ার আগেই মৃগাঙ্ক বলে যেতে লাগলো, কিন্তু আমি এ বিষয়ে বিশেষ খবরাখবর দিতে পারবো বলে মনে হচ্ছে না, কেননা অশ্বিনী লাহার টিপস নিয়ে আমি কিছু কিছু শেয়ার কেনাবেচা করতাম বটে, কিন্তু তার সঙ্গে সরাসরি যোগাযোগ আমার আদপেই ছিল না। আর তাছাড়া আমি কিন্তু অশ্বিনীর ব্যাপারে আপনাকে ডাকিনি মৃগাঙ্কবাবু। তবে অশ্বিনীর কেসের তদন্ত যিনি করছিলেন, সেই ইন্সপেক্টর মোহনলাল খুন হয়েছেন। আমি সেই খুনে তদন্ত করছি। মৃগাঙ্ক মজুমদারের মুখ ছায়াচ্ছন্ন হয়ে উঠল। কিন্তু খুনটুনের ব্যাপারে আমি কিছুই তো। তার মুখের ওপর চোখ রেখে বিক্রম প্রশ্ন করল, ইন্সপেক্টর মোহনলালকে আপনি চিনতেন, তাই না? মৃগাঙ্কের মুখের রং ফিকে হয়ে গেল। হ্যাঁ, অশ্বিনী লাহা সম্পর্কে
আমার কাছে তিনি বার 2 গিয়েছিলেন। তা গত সোমবার আপনার সঙ্গে মোহনলালের দেখা হয়েছিল কি? কই না, দেখা করার কথা ছিল। তাও না। তা সোমবার সন্ধ্যার পর আপনি কোথায় ছিলেন মৃগাঙ্কবাবু? বাড়িতে। ইচ্ছে হলে আমার চাকরকে এখনই ফোন করে জানতে পারেন। কি দরকার, আপনার কথাই যথেষ্ট। আচ্ছা মৃগাঙ্কবাবু, আপনি কি করেন সেটা কি জানতে পারি? কিছুই এখন করি না, বছর 2 হলো রিটায়ার করেছি। তবু একটা কিছু তো করতেন। সিঙ্গাপুরে আমার চায়ের ব্যবসা ছিল। আর কিছু জানতে চান ইন্সপেক্টর? না, আপাতত কিছু না। আপনি আসুন, নমস্কার। লাঠি সমেত হাত দুখানা তুলে বেরিয়ে গেল মৃগাঙ্ক মজুমদার। বিক্রম নিজের ঘড়ি দেখল, 3:45। মনোজ, 6টা নাগাদ আমরা অবনীশ ভদ্রের ডেরায় হাজির হব, কেমন? অবনীশ ভদ্রের ঠিকানা নিউ আলিপুরে। প্রকাণ্ড একটা 5তলা বাড়ির 3য় তলায় অবনীশের ডেরা। বিক্রম আর মনোজ যখন পৌঁছলো তখন 6টা বেজে গেছে। দিনের আলো কালো হয়ে এসেছে। বিক্রম দেখল 3 তলার ফ্ল্যাটে রাস্তার দিকে একটা বড় জানলা খোলা, ঘরে বাতি জ্বলছে। বিক্রম তখনই সে বাড়িতে ঢুকল না। উল্টো দিকে একখানা 3 তলা বাড়ি, একটা ব্যাংকের শাখা অফিস। অফিস তখন বন্ধ হয়ে গেছে। বিক্রম তার সঙ্গীকে নিয়ে অফিস বাড়িতে ঢুকে গেল, তারপর সিঁড়ি বেয়ে একেবারে ছাদে। অন্ধকার নেমেছে কিন্তু ঘন হয়নি। আলিসার ধার থেকে নজর তীক্ষ্ণ করে দুজনের সামনের আলোকিত জানলার দিকে তাকালো। যে ঘরটা নজরে পড়ল সেটা বোঝা গেল ড্রয়িং রুম। একটা সোফায় বসে মোটাসোটা খাটো এক ব্যক্তি কথা বলছে জানলার দিকে মুখ ফিরিয়ে। যার সঙ্গে কথা বলছে সে লোকটা আর্ম চেয়ারে বসে আছে জানলার দিকে পেছন করে। লোকটার ছোট করে চুল ছাঁটা মাথা আর ঘাড়ে গর্দানে বলিষ্ঠ পিঠের খানিকটা ছাড়া আর কিছু দেখা যায় না। দ্বিতীয় ব্যক্তির হাতের কাছে একটা গোল টেবিলে কয়েকটা বোতল, গ্লাস, বরফের পাত্র সাজানো। বোঝা গেল গৃহস্বামী রসিক ব্যক্তি। কিন্তু ওদের মধ্যে গৃহস্বামীটি কি? অবিনেশ ভদ্রকে? যেই হোক না, বিক্রম জানলা থেকে নজর সরালো না। ঘাড়ে গর্দানে লোকটা সিগারেট ধরালো। মোটা লোকটা নিজের লাইটার জেলে উঠে এগিয়ে গেল ধরিয়ে দিতে, কিন্তু জানলার কাছে এগিয়েই থেমে গেল। তারপর চলে গেল সুইচ বোর্ডের কাছে। উজ্জ্বল সাদা আলোর বদলে মিটমিটে নীল আলোয় ভরে গেল ঘরটা। লোকটা আমাদের লক্ষ্য করেছে বুঝলে, তাই হয়তো ঘরটা আবছা করে দিল। বিক্রম আর দাঁড়ালো না, মনোজকে নিয়ে তৎক্ষণাৎ নিচে নেমে গেল। কিন্তু রাস্তায় এসে অবনীশ ভদ্রর বাড়িতে তখনই ঢুকল না। বাড়ির গা ঘেঁষে একটা সরু গলি মতো প্যাসেজ রয়েছে। সেই মুখে মনোজকে পাহারায় রেখে বিক্রম সদর ফটকে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই অটোমেটিক লিফট। সে শটান 3 তলায় উঠে সামনের দরজায় পুশ বেল টিপল। বার 3 টেপার পরে ধীরে সুস্থে দরজা খোলার সঙ্গে সঙ্গে একটা বাঁচখাই গলার আওয়াজ শোনা গেল। কে মশাই, কোত্থেকে আগমন? করিডোরে তখন বাতি জ্বলছে। বিক্রম দেখলে সেই মোটাসোটা খাটো লোকটা, গোল মুখে পুরো ঠোঁট, থুতনিটা দুভাঁজ। বিক্রম তার আইডেন্টিটি কার্ড দেখিয়ে বলল, ডিটেকটিভ বিক্রম বাগচি, হেডকোয়ার্টার্স থেকে আসছি। লোকটা বিন্দুমাত্র ঘাবড়াল না, তেমনি রুক্ষভাবে বলল, টিকটিকি, তা এখানে কি মনে করে? ভেতরে চলুন বলছি। ভেতরে? বেশ, চলে আসুন, কিন্তু চাটা চাইবেন না মশাই, এই সময় আমি চা খাই না। সে তো দেখতেই পাচ্ছি। তার সজাগ নজর প্রথমেই গিয়ে পড়ল সেন্টার টেবিলের ওপর। 2টো কাচের গ্লাস, বরফ রাখার গামলা, সোডার বোতল আর দামি বিলেতি হুইস্কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের আধা ভর্তি একটা বোতল। সেন্টার টেবিলের সামনে আর্ম চেয়ারটা কিন্তু খালি। নিচে মেঝের ওপর ইন্ডিয়া কিংস সিগারেটের একটা শূন্য বাক্স। তার মানে সেই জার্মান ছাঁট মাথা, ঘাড়ে গর্দানে লোকটা গা ঢাকা দিয়েছে। যুগল মৌমাছির একটি এই মধুচক্র থেকে হাওয়া। বিক্রম মনে মনে আফসোস করে উঠল, আর একটু আগে এলেই লোকটার সঙ্গে মোলাকাত হতো। কিন্তু পালাবে কোথায়?
বাড়ির পেছনের দরজা দিয়ে যদি পালায়, নিচে সার্জেন্ট মনোজ রয়েছে, নিশ্চয়ই আটকাবে। তা অবনীশ ভদ্র কার নাম? কেন, কি ব্যাপার? আগে বলুন অবনীশ ভদ্র কোথায়? আপনার সামনে। শূন্য সোফাটার দিকে তাকিয়ে বিক্রম জিজ্ঞেস করল, তাহলে ওখানে বসে যিনি ড্রিঙ্ক করছিলেন তিনি কে? আমার মক্কেল। মক্কেল? তা করা হয় কি, মানে আপনার পেশা? মোটাসোটা লোকটা পকেট থেকে হুইলসের প্যাকেট নিয়ে ফস করে একটা ধরিয়ে বলল, আমি একজন অ্যাডভোকেট। বলে কি? ছিঁড়ি ছাঁদ দেখে তো মনে হয় চিতপুরে মাংসের দোকান আছে। তা আপনার মক্কেলটি কে আর তার নাম কি? ধোঁয়া ছেড়ে অবনীশ ভদ্র নিতান্ত অভদ্রভাবে বলল, নাম টাম বলতে পারবো না মশাই। বিক্রমের ভ্রুদুটো কুঁচকে গেল। কারণ? কারণ আমার এখানে কোনো কোনো মক্কেল আসে প্রাইভেটে। তাদের পরিচয়, তাদের মামলার ব্যাপার সবই প্রাইভেট। সেক্ষেত্রে আমি তাদের নামধাম ফাঁস করতে পারি না। আমার পেশার বদনাম হয়ে যাবে যে মশাই। অবনীশ তার নিজের গ্লাসটা মুখে তুলে খালি করে ফেলল। বিক্রম এবার পুরো দস্তুর পুলিশি মেজাজে বলল, পুলিশের সঙ্গে সহযোগিতা না করলে নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনবেন। কিন্তু বলুন আপনার মক্কেলটি কে? অবনীশ খ্যাঁকশিয়ালের মতো খ্যাঁ খ্যাঁ করে খানিকটা হাসলে। আমার বিপদ নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না টিকটিকি বাবু। মনে রাখবেন, আমিও আইনের কারবার করি। তাহলে বলবেন না, তাই তো? আগে না, বর সন্ধেবেলা কেন ঝামেলা করছেন মশাই? দাঁতে দাঁত চেপে বিক্রম নিজেকে সামলে নিল। না, মাথা গরম করলে চলবে না। আচ্ছা অবনীশবাবু, অশ্বিনী লাহার সঙ্গে আপনার কতদিনের আলাপ? একদিনেরও নয়। আপনি তার কাছ থেকে শেয়ার কিনতেন না? কিনতাম, তার অফিস থেকে টেলিফোনে খবর পেয়ে কিনতাম। চার চোখের মিলন হয়নি কখন। ও যাকে, আমি একটা খুনের তদন্তে এসেছি। অবনীশের চর্বির আড়ালে প্রায় ঢাকা গুলিগুলি চোখ দুটো চকচক করে উঠল। বুঝেছি, ইন্সপেক্টর মোহনলাল খুন তো। আমার কাছে কোনো সুবিধে হবে না মশাই, আমিও ও ব্যাপারে কিচ্ছু জানি না। তাছে মালটাল খাওয়া অভ্যেস থাকে তো আসুন, এক পাত্তর খান, দুটো রসের কথা বলুন। খ্যাঁকশিয়ালের মতো খ্যাঁ খ্যাঁ করে আবার হাসতে লাগলো অবনীশ। বিক্রম বুঝল লোকটা অতিশয় ধড়িবাজ। বৃথা সময় নষ্ট না করে সে নিচে নেমে গেল। গলির মুখে মনোজ একা দাঁড়িয়ে। না, এদিকে কেউ আসেনি? কিছু না বলে বিক্রম গলির মধ্যে দ্রুত ঢুকে গেল। তাকে অনুসরণ করল মনোজ। কিছু দূর যেতেই দেখা গেল গলিটা ব্লাইন্ড লেন নয়, এঁকে বেঁকে তার অন্য মুখটা আর একটা বড় রাস্তায় গিয়ে পড়েছে। সুতরাং অবনীশ ভদ্রের মক্কেল বিক্রমকে বোকা বানিয়ে এই পথে সহজেই হাওয়া হয়েছে। নিউ আলিপুর থেকে ট্যাক্সি নিয়ে হেডকোয়ার্টার্সের পথে। বিক্রম একটা সিগারেট ধরিয়ে বলল, নাগালের মধ্যে এসেও সাসপেক্ট পালিয়ে গেল। লোকটা কে হতে পারে বলে মনে হয়? নাটের গুরু স্বয়ং অশ্বিনী লাহা হতে পারে, অথবা তার হাতের লোক। অশ্বিনী লাহার ফটো আছে অফিস রেকর্ডে? না, তা নেই, তবে লোকটা দাগি নিশ্চয়ই, নইলে তার মক্কেলদের সঙ্গে দেখা করতো না কেন? ট্যাক্সি গড়িয়াহাটে এলো। এই মনোজ, একটু কফি খেয়ে যাই চলো। বেশ তো, চলুন স্যার। একটা মাদ্রাজি রেস্তোরাঁর সামনে গাড়ি দাঁড় করিয়ে দুজনে নামল। বিক্রম কিন্তু জানত না যে তার জন্য আর একটা বিষয় অপেক্ষা করছে। রেস্তোরাঁয় ঢুকতে গিয়ে সে হঠাৎ মনোজের হাত ধরে থামালো। মনোজ জিজ্ঞাসু চোখে ফিরে তাকাতেই সে ইশারায় ভেতরে একটা টেবিল দেখিয়ে দিল। দেখা গেল মাদ্রাজি রেস্তোরাঁর ভেতরে ছোট ছোট অনেক টেবিল, প্রত্যেকটা দুজনে বসবার মতো। একদম কোণের দিকে একটা টেবিলে 2 কাপ কফি নিয়ে মুখোমুখি বসে আছে মীনা থাপা আর পল্টু চ্যাটার্জি, রবসানের দলের উঠতি মাস্তান পল্টু। দুজনে মশগুল হয়ে কথা বলছে। মনোজের সঙ্গে বিক্রম ফিরে গেল ট্যাক্সিতে। তার মনের মধ্যে একটা প্রশ্ন তখন ঘুরপাক খাচ্ছে, পল্টু চ্যাটার্জির মতো একটা লোফার গুন্ডা মীনা থাপার মতো একজন ভালো মেয়ের সঙ্গে এত ভাব জমিয়েছে কেন? কি মতলবে? বিক্রম হঠাৎ ড্রাইভারকে বলল, সিআইটি রোড। মোহনলালের বাড়িতে এখন মিনার এক কাকা এসেছেন সদ্য পিতৃহীনা মিনার দেখাশোনার জন্য। পুরনো দাসী কাঞ্চি কাকাকে ডাকতে যাচ্ছিল। বিক্রম নিশ্চিত করল, জানালো কাঞ্চিকেই তার দরকার।
মিনা সম্পর্কে কিছু গোপন কথা জানবার আছে। আচ্ছা, মিনার সঙ্গে একটি ছোকরার ভাবসাব হয়েছে, তুমি কি জানো? জি জানি। কতদিন ভাব হয়েছে? তা মাস তিনেক হবে। মোহনলালজি এই কথা জানতেন? গোড়ার দিকে জানতেন না, খুন হওয়ার দিন 15 আগে জানতে পেরেছিলেন। এই নিয়ে মেয়েতে বাপেতে প্রায় ঝগড়াঝাটি অশান্তি হতো। ওই ছোকরাকে মিনা শাদি করতে চায়, বাবুজি কিছুতেই রাজি নয় তাতে। ছোকরা নাকি ভারী বদ। তা মোহনলালজি ছোকরাকে গ্রেফতার করে শায়েস্তা করে দিলে তো পারতেন। তা পারতেন, কিন্তু পাশে জানাজানি হয়ে নিজের লড়কির বদনাম হয়ে যায়। তাই বাবুজি ওই ছোকরাকে একদিন ডেকে শুধু শাসিয়েছিলেন। ওই ছোকরাও তাকে শাসিয়ে বলে গিয়েছিল, মিনাকে আমি শাদি করবই, আর কেউ বাধা দিলে তার লাশ ফেলে দেব। আচ্ছা চলি, আমি এসেছি, মিনাকে বলো না কেমন? স্বরূপা ঘোষের ফ্ল্যাট ক্যামাক স্ট্রিটে। স্বরূপা অপেক্ষা করছিল। বিক্রমকে দেখে দুহাত বাড়িয়ে অভ্যর্থনা করল। আরে এসো এসো, কতকাল বাদে তোমায় দেখলাম বলো তো। ঘরে পা দিতে দিতে বিক্রম বলল, তা অনেককাল বাদে, প্রায় 19 বছর হলো। একটা ডিভান দেখে স্বরূপা বলল, নিজের ঘর মনে করেই বসো। বিক্রম বসে চারদিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগল। সুন্দর সাজানো ফ্ল্যাট, সুখ আরাম বিলাসে পরিপূর্ণ। স্বরূপার চেহারাও বদলেছে। পুরুলিয়ার সেই পাতলা ছিপছিপে মেয়েটি এখন জোয়ার আসা নদী। বিক্রম মনে মনে হিসেব করে দেখল, তার নিজের বয়স এখন যদি 42 হয়, স্বরূপার 36 হওয়া উচিত। তবু দেহতটে তার ভাঙন ধরেনি এতটুকু। আগের চেয়ে রংটা ফর্সাও হয়েছে বেশ খানিকটা। কয়েক মুহূর্তের জন্য বিক্রম ভুলে গেল সে পুলিশ অফিসার। তোমায় দেখে মনে হচ্ছে জীবনটা ভারী সুখের। তোমাকে দেখেও তো জীবনটা দুঃখের মনে হচ্ছে না। আগের চেয়ে আরও পুরুষালী আর দেখতে আরও ভালো হয়েছো তুমি। বিয়ে করেছো তো? করেছি বই কি। বউ খুব সুন্দরী নিশ্চয়ই। কি করে বলি, এখন তো হিন্দি ফিল্ম থেকে তার ডাক পড়েনি। তা তোমার বিয়ের খবর বলো। বিয়ে আমার আর সইল না। মানে যত সহজে আমরা কাছে এসেছিলাম, তত সহজেই একদিন ছাড়াছাড়ি হয়ে গেল। ব্যাস, দি এন্ড। যাক, কি খাবে বলো? পুলিশ অফিসাররা তো শুনেছি একটু একটু ড্রিঙ্কও করে থাকে। একটু ড্রিঙ্কস দিই তোমাকে? তোমার এখানে সে ব্যবস্থাও আছে নাকি? আমার স্বামী যে সমাজে মেলামেশা করতো, সেখানে মদ আধুনিক ফ্যাশন। আর সেই থেকে চা কফির মতো এই জিনিসটাও আমার ঘরে থাকে। আচ্ছা, তার মানে তোমারও অভ্যেস আছে বোধ হয়। আমিও তো ওই সমাজেরই। তারপর গলা চড়িয়ে বিয়ারাকে ড্রিঙ্কস আনতে ফরমাশ করল। একটু পরেই পাশের অ্যাপার্টমেন্ট থেকে বিয়ারা একটা ট্রে এনে মাঝে টেবিলে রাখল। ট্রেতে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হুইস্কির একটা বোতল, দুটো সদৃশ্য কাচের গ্লাস, স্টেইনলেস স্টিলের পাত্রে বরফ কুচি, সোডা এবং ইন্ডিয়া কিংস সিগারেটের একটা সোনালি বাক্স। সেদিকে তাকিয়ে বিক্রমের গোয়েন্দা মন সজাগ হয়ে উঠল। আশ্চর্য, ঠিক এই জিনিসই সে দেখে এসেছে গত সন্ধ্যায় অবনীশ ভদ্রের ফ্ল্যাটে। কিন্তু দেখলই বা এই ব্র্যান্ডের হুইস্কি একজন ছাড়া দুনিয়ায় আর কেউ খায় না। খেতে পারে, কিন্তু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হুইস্কির সঙ্গে ইন্ডিয়া কিং সিগারেটই খেতে হবে এমন কোনো ধরামাথা নিয়ম তো নেই। দুটো গ্লাসে দুটো পেগ ঢালল স্বরূপা। সোডা মিশিয়ে বরফ কুচি দিয়ে একটা গ্লাস তুলে দিল বিক্রমের হাতে। সাধারণ আদব কায়দা অনুযায়ী গ্লাসটা মুখে তোলার আগে বিক্রম বলল, চিয়ার্স। এক চুমুক করে খাওয়ার পর স্বরূপা সিগারেটের বাক্স এগিয়ে দিল বিক্রমের দিকে। একটা তুলে নিয়ে বিক্রম বলল, তুমি স্মোক করো না? বাক্সটা রেখে স্বরূপা বলল, না, আসলে ধোঁয়া লাগলেই আমার ফ্যারেঞ্জাইটিস হয়। তাই নাকি? তবে প্যাকেট অর্ধেক খালি কেন? কে খেয়েছে? এক মুহূর্তের জন্য স্বরূপার মুখের ওপর দিয়ে একটা ছায়া সরে গেল।
আমার এক বন্ধু আসে মাঝে মাঝে, সেই খায়। সিগারেট ধরালো বিক্রম। ভারী শৌখিন লোক তো, যিনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হুইস্কি আর ইন্ডিয়া কিং সিগারেট খান, তার রুচির তারিফ করতেই হয়। তা কে তিনি? আমার সঙ্গে একদিন আলাপ করিয়ে দিও না স্বরূপা। একটুখানি হাসি দেখা গেল স্বরূপার মুখে। বেশ তো, সুযোগ হলে দেব। বিক্রম এবার প্রসঙ্গ পাল্টালো। আচ্ছা, এবার কাজের কথায় আসি। তুমি তো বড় বড় কোম্পানির শেয়ার কিনে থাকো, তার সম্প্রতি কোনো কোম্পানির শেয়ার তুমি কিনেছো? কিনেছি, ভারত টেক্সটাইল মিলের। কবে কিনেছো? গত মাসের দ্বিতীয় সপ্তাহে। বিক্রমের দৃষ্টি একটু তীক্ষ্ণ হলো স্বরূপার মুখের ওপর। কিন্তু গত মাসের প্রথম সপ্তাহে ওদের মিলে হঠাৎ আগুন লেগে যায়, ওদের শেয়ারের দর হু হু করে পড়তে থাকে। শেয়ার হোল্ডাররা তাদের শেয়ার বেচে দেওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল। তা তুমি হঠাৎ কিনতে গেলে কেন? দেখো, শেয়ারের কারবার হচ্ছে স্পেকুলেশন, ফাটকাবাজি। তাই কি? নাকি তুমি গোপনে খবর পেয়েছিলে যে ভারত টেক্সটাইল মিলে আগুন লাগাটা ইচ্ছাকৃত, তাতে মিলের বিশেষ ক্ষতি হয়নি, সুতরাং শেয়ারের দর সাময়িকভাবে পড়লেও দুদিন বাদে চড়চড় করে উঠে যাবে? স্বরূপার মুখের হাসি মিলিয়ে গেল। যদি গোপনে খবর পেয়েই কিনে থাকি, সেটা কি বেআইনি কাজ? তা তো বলিনি, আমি শুধু জানতে চাইছি খবরটা দিল কে। তুমি যখন এত জানো, তখন তো এ কথাও তোমার জানা। একটা খবর আমাকে বলবে? অশ্বিনী লাহা এখন কোথায়? সে নিজে ছাড়া কেউ জানে না। আচ্ছা, অশ্বিনী লাহার চেহারা কেমন? বেশ সুন্দর চেহারা, ফর্সা, লম্বা, যাকে বলে হ্যান্ডসাম। কিছু মনে করো না বিক্রম, একটা কথা বলি। তুমি না অশ্বিনী লাহার কেসটা ছেড়ে দাও। লোকটা কিন্তু অসাধারণ চতুর, আর ওর সঙ্গে তুমি পেরে উঠবে না। তুমি কি আমাকে ওয়ার্নিং দিচ্ছ? দেখো, বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আমি তোমার ভালো চাই বিক্রম। থ্যাঙ্কস স্বরূপা। আজ উঠি কেমন? সোফা ছেড়ে বিক্রম উঠবার আগে তার একখানা হাত ধরে স্বরূপা বলল, রাত তো বেশি হয়নি, আরো খানিক্ষণ থাকো না, আরেকটা পেক খাও। না, আমি বেশি খাই না, কিন্তু আরো থেকে লাভ কি রূপা? পুরুলিয়ার সে আমিও আর আমি নেই, আর সে তুমিও আর তুমি নও। স্বরূপা কিছু না বলে নিজের গ্লাসে আরও খানিকটা হুইস্কি ঢেলে এক চুমুকে প্রায় অর্ধেক খালি করে ফেলল। বহুদিন বাদে তোমার মুখে রূপা ডাক শুনলাম। পুরুলিয়ার সেই জীবন থেকে আজ কত দূরে সরে এসেছি, তবু তোমার মুখে পুরনো ডাকটা যেন হাতছানি দিয়ে পিছনে ডাকলো। জীবনটা ভারী অদ্ভুত, আর তার চেয়েও অদ্ভুত মানুষের মন, তাই না? যাগে, তোমাকে আর আটকাবো না বিক্রম, তুমি এসো। আস্তে আস্তে বিক্রম উঠে চলে গেল। রাস্তায় এসে ট্রাম, বাস, ট্যাক্সি চেনা আওয়াজে তার মন থেকে অতীতের আচ্ছন্নতা কেটে গেল। একটা তীব্র সংশয়ে কাঁটা হয়ে বিঁধতে লাগল। অবনীশ ভদ্রের মক্কেল আর স্বরূপা ঘোষের শৌখিন বন্ধু কি একই ব্যক্তি? কে সে? সে কি অশ্বিনী লাহা? ভালো লাগছিল হাঁটতে। ট্যাক্সির সন্ধ্যা না করে বিক্রম হেঁটেই চলল, নিজের ভাবনায় ডুবে গিয়ে। রাত বেশি হয়নি। রাতের কলকাতা রঙ্গিনী নটির মতো সবে সেজেগুজে দাঁড়িয়েছে। শহরের বড় রাস্তা জনজোয়ারে ভাসছে। বড় রাস্তা ছেড়ে বিক্রম তাই শর্টকাট গলি রাস্তা ধরল। এ গলি থেকে ও গলি, ও গলি থেকে সে গলি। মানুষের একটা ষষ্ঠ ইন্দ্রিয় আছে, বিশেষত গোয়েন্দাদের সে ইন্দ্রিয় বড় তীক্ষ্ণ। সেই ষষ্ঠ ইন্দ্রিয় অন্যমনস্ক বিক্রমের কানে কানে বলল, কেউ তার পিছু নিয়েছে, হুঁশিয়ার। কিন্তু না, পিছন ফিরে দেখলে চলবে না। সজাগ হয়ে উঠল বিক্রমের কান। হ্যাঁ, জনবিরল গলিতে একটা মৃদু পদশব্দ তাকে অনুসরণ করছে। সিগারেট ধরাতে গিয়ে দেশলাইটা হাত ফসকে পড়ে গেল। সেটা কুড়িয়ে নেওয়ার জন্য বিক্রম থামল। পিছনে পদশব্দও থেমে গেল।
দেশলাই কুড়িয়ে সিগারেট ধরিয়ে বিক্রম আবার হাঁটতে লাগল। পিছনের পদশব্দ শুরু হলো আবার। বিক্রম এবার নিজের হাতখানা মুখের সামনে তুলে ঘড়ি দেখল। তারপর হঠাৎ ব্যস্ত হয়ে হন হন করে ডান দিকের গলির মধ্যে ঢুকে পড়ল। গলিতে ঢুকেই একটা লাইট বক্স, তারই আড়ালে বিক্রম গা ঢাকা দিলে। মিনিটখানেক পরেই গলির মুখে এসে দাঁড়ালো এক ছায়ামূর্তি। পথের আলো তার পেছনে থাকায় মুখখানা দেখা যাচ্ছে না। লম্বাটে পাতলা শরীর, প্যান্ট শার্ট পরা। লোকটা বার কয়েক এদিক ওদিক চেয়ে দেখল। কোথায় গেল বিক্রম? নিমেষে হাওয়ায় মিশে গেল নাকি? ডায়নের গলি ধরে দ্রুত পা চালিয়ে দিল লোকটা। লাইট বক্সটা সে পার হওয়া মাত্র আড়াল থেকে বেরিয়ে এলো বিক্রম। দাঁড়াও। চমকে ফিরে তাকালো লোকটা। সঙ্গে সঙ্গে বিক্রম হুকুম করল, হাত তোলো। লোকটার হাত দুখানা স্প্রিংয়ের মতো উঠে গেল। পথের আলো এখন তার মুখে পড়েছে। দারুণ অবাক হয়ে বিক্রম দেখল পল্টু চ্যাটার্জি। আর পল্টু দেখল বিক্রমের হাতে রিভলভার। পল্টুর পকেটগুলো আর কোমর বাঁ হাতে চাপড়ে দেখল বিক্রম। না, কোনো অস্ত্র নেই। কড়া পুলিশি গলায় বিক্রম নির্দেশ দিল, আগে আগে চলো। পল্টু বাধ্য ছেলের মতো হুকুম তামিল করল। পল্টুকে নিজের খাস কামরা নিয়ে এলো বিক্রম। তাকে একটা চেয়ারে বসিয়ে প্রশ্ন করল, তা আমার পিছু নিয়েছিলে কেন? বেকায়দায় পড়েছে পল্টু, তবু ঈষৎ উদ্ধত গলায় উত্তর দিল, পাবলিক রাস্তায় সকলেরই চলবার রাইট আছে। পুলিশেরও রাইট আছে তোমার মতো দাগি মস্তানকে হান্টার মেরে সাহেস্তা করা, সেটা জানো? পল্টু গুম হয়ে রইল। সত্যি করে বলো, কেন আমাকে ফলো করছিলে? কি মতলবে? মহাকালের দিব্যি, এই মতলব টতলব কিছু নেই স্যার। এই একজন আমাকে ফলো করতে বলেছে, তাই। কে বলেছে? জানি না স্যার, তাকে চোখেও দেখিনি। চালাকি পেয়েছো? আনবো হান্টার। হ্যাঁ, কি বলছেন স্যার? আপনার সঙ্গে যে চালাকি করবে সে এখনো মায়ের ভোগে স্যার। ও স্যার, স্যার স্যার স্যার। তাহলে সত্যি কথা বলো, যাকে তুমি চেনো না, চোখে দেখোনি, অথচ তোমাকে আমার পিছু নিতে বললো কি করে? টেলিফোনে? না স্যার, চিঠি দিয়ে। কোথায় সে চিঠি? পল্টু তার প্যান্টের হিপ পকেট থেকে বাদামি রঙের একখানা খাম বার করল, কিন্তু বিক্রমের হাতে দিল না। আমি স্যার বাড়ির বাপে খেদানো মায়ে তাড়ানো ছেলে, তাই একতলার বাইরের ঘরে শুই। কাল ব্লু ডায়মন্ড থেকে অনেক রাতে ফিরে দেখি আমার বিছানার ওপর এই খামখানা পড়ে আছে। তা খোলা জানলা দিয়ে কেউ ছুঁড়ে দিয়েছে মনে হলো। খাম খুলে দেখি, আই বাপ, 100 টাকার একখানা নোট আর চিঠি। দেখুন না। কোনো ছাপ নেই খামটায়, শুধু পল্টুর নামটা টাইপ করা। খাম থেকে চিঠি বার করে দেখল বিক্রম। নীলচে রঙের কাগজে মোটা মোটা হরফে লেখা, গোয়েন্দা বিক্রম বাগচির উপর নজর রাখো, তার গতিবিধির খবর জানালে আরও টাকা পাবে। খবর পাঠাবার ঠিকানা বি গুপ্ত, 27C, লেক টাউন। চিঠিখানা হাতে নিয়ে বিক্রম স্থির হয়ে রইল কিছুক্ষণ। কে এই বি গুপ্ত? নামটা ছদ্মনাম নিশ্চয়ই, কিন্তু সে কে? অশ্বিনী লাহার লোক নাকি স্বয়ং অশ্বিনী? একটু উসখুস করে পল্টু জিজ্ঞেস করলে, এবার যেতে পারি স্যার? বসো, আরো কথা আছে। পল্টু উঠতে গিয়ে আবার বসে পড়ল। মিনা থাপার সঙ্গে তোমার আলাপ কি করে হলো? মিনার নামটা পল্টু আশা করেনি। আমার পিস্তুতো বোন মিনার ক্লাস ফ্রেন্ড, তার ওখানেই আলাপ। তা কি মতলবে মিনার মতো মেয়ের সঙ্গে তুমি ভাব জমিয়েছ? পল্টু এবার নিজেকে শক্ত করল। আমরা বিয়ে করব ঠিক করেছি। মিনা আমাকে ভালোবাসে, আমিও ভালোবাসি। চুপ! ওসব ধান্দাবাজি ছাড়ো এ ছোকরা। মিনাকে নিয়ে মোহনলালজির সঙ্গে তোমার বচসা হয়েছিল, তুমি তার লাশ ফেলে দেবে বলে শাসিয়েছিলে। আমার সাক্ষী আছে বুঝলে। তার কিছুদিন বাদেই মোহনলাল খুন হয়। সেই খুনের চার্জে তোমাকে আমি এখনই অ্যারেস্ট করতে পারি, খেয়াল রেখো। আশ্চর্য, ছেলেটা একটু ভয় পেল না। বুক টান করে বিক্রমের দিকে সোজা তাকিয়ে বলল,
আপনি বড় পুলিশ অফিসার, তা আপনি করতে পারেন, কিন্তু মোহনলাল থাপাকে আমি রাগের মাথায় যাই বলি না কেন খুন করতে যাব কেন? ইচ্ছে করলে মিনাকে নিয়ে আমি এনি মোমেন্টে পালিয়ে যেতে পারতাম, কিন্তু তা আমি করিনি। মিনাকে আমি কথা দিয়েছি ছোট কাজ আর করব না। রাফসানের দল ছেড়ে দিয়ে ভালো হব। বটে, সাউথ ক্যালকাটার টপ মস্তান পল্টু চ্যাটার্জির মুখে এই কথা? হ্যাঁ, এই যে ভূতের মুখে রাম নাম। তিক্ত হাসির একটু আভাস পল্টুর ঠোঁটের কোণে দেখা দিল। বিশ্বাস করতে পারছেন না তো? কিন্তু ভালো যদি খারাপ হয়ে যেতে পারে, তবে খারাপই বা ভালো হতে পারবে না কেন বলতে পারেন? কিছু মনে করবেন না স্যার, ভালো হওয়ার চান্স পুলিশই আমাদের দেয় না। একটা ভদ্র কাজ আমাকে জুটিয়ে দিয়ে দেখুন না। এমন টাইপের ছেলে বিক্রম বাগচি তার পুলিশ জীবনে অনেক ঘেঁটেছে। আজ কিন্তু পল্টুর কথাগুলোর মধ্যে একটা আন্তরিক সুর তার কানে বাজল। বেশ, তোমার জন্য একটা ভদ্র কাজের চেষ্টা আমি করব, কিন্তু তুমি আমার একটা কাজ করতে পারবে কি? বলুন। টাকার জন্যই তুমি বছরের কাজ মানে আমার উপর নজর রাখছিলে তো? আমি তোমাকে টাকা দেব, ও কাজটা এবার আমার জন্য করবে। আপনি টাকা না দিলেও আপনার কাজ করব স্যার। পল্টু চ্যাটার্জির এক জবান। বলুন, কার উপর নজর রাখতে হবে বলুন। ক্যামাক স্ট্রিটের যে বাড়ি থেকে আমাকে তুমি শ্যাডো করেছিলে, সেই বাড়িটায় কে আসছে যাচ্ছে সেটা লক্ষ্য রাখবে। কিন্তু পল্টু বি গুপ্ত যেই হোক, তাকে জানাতে হবে যে তুমি তার কাজই করে যাচ্ছ। অতএব লেক টাউনের ঠিকানায় তুমি নিয়মিত খবর পাঠিয়ে দেবে আমার সম্পর্কে, যা হোক কিছু মন করা খবর, বুঝলে? আর বলতে হবে না স্যার, কিন্তু আপনাকে খবর দেব কিভাবে? কেন, পাবলিক টেলিফোনে? বিশেষ খবর থাকলে এখানে চলে এসো ভুল পাল্টে। আজ একবার ব্লু ডায়মন্ড বারে ঘুরে এসো মনোজ। তোমার মতো ইয়াং খদ্দেরকেই প্রেমলতা পছন্দ করে। কি যে বলেন স্যার! মনোজ দাসের কান দুটো লাল হয়ে উঠল। ঠিকই বলছি হে, তোমায় দেখা স্তক প্রেমলতার ফুল ফুটবো ফুটবো করছে। তারই সুযোগ নিয়ে দু একটা খবর জেনে এসো দেখি। বলুন, কি জানতে হবে? মহুয়া নাগের সঙ্গে পল্টু চ্যাটার্জির সম্পর্কটা কেমন, এবং সোমবার রাতে মহুয়ার সঙ্গে মোহনলাল কেন বেরিয়েছিল আর কোথায় গিয়েছিল, এই দুটো খবর তোমাকে জেনে আসতে হবে। ঠিক আছে স্যার। আর শোনো, তোমার এই সার্জেন্টের খোলস ছেড়ে বেশ প্রেমিক প্রেমিক সেজে যাও, বুঝলে? প্রেমিক প্রেমিক সেজে? ইয়েস মাই ডিয়ার, কাজ আদায় করতে হলে গোয়েন্দাকে সব রকম সাজতে হয়, আর ফার্স্ট ক্লাস অ্যাক্টিংও করতে হয়, অনেকটা তোমাদের উত্তম কুমারের মতো। আচ্ছা স্যার, তাই হবে। ব্লু ডায়মন্ড বারে মনোজ যখন ঢুকল তখন রাত 8:30। মনোজের পরনে ধবধবে পায়জামা, গায়ে ফিকে গেরুয়া সিল্কের পাঞ্জাবি, পায়ে শৌখিন চপ্পল, চুলে বড় একটা তেল দেয় না সে। রুক্ষ চুলগুলো সযত্নে এলোমেলো করা, প্রেমিক প্রেমিক সাজি বটে। পায়ে পায়ে এগিয়ে এলো মনোজ, একেবারে কাউন্টারের ধারে। গুড ইভিনিং। প্রেমলতা যথারীতি হিসেবের খাতা দেখছিল, মুখ তুলে কয়েক সেকেন্ড চেয়ে রইল। তারপর গোলাপি রং করা ঠোঁটের ফাঁকে ঝকঝকে দাঁতের শাড়ি দেখা দিল। গুড ইভিনিং মনোজ, পথ ভুলে নাকি? বাড়ি থেকে বেরোবার আগে মনে মনে রিহার্সাল দিয়েছে মনোজ। জীবনে যতগুলো রোম্যান্টিক ফিল্ম দেখেছে তার বাছা বাছা ডায়লগগুলো মনে করার চেষ্টা করেছে। দেখা যাক প্রেমলতার মন ভিজিয়ে কাজ হাসিল করা যায় কি না। উঁচু টুলে বসে সে বলল, ঠিক তাই, দুনিয়ার সব পথ ভুলে গেছি, শুধু প্রেমলতার পথই মনে রয়েছে। টলটলে কালো চোখে চেয়ে প্রেমলতা বলল, তামাশা? তা বলতে পারো। আগুনের কাছে পতঙ্গের ছুটে আসাটাও তো একটা তামাশা। খুব কথা শিখেছো দেখছি। মুচকি হাসল প্রেমলতা। তারপর এক মগ ঠান্ডা বিয়ার এনে দিয়ে বলল, আছো কেমন, ভালো তো? ভালো আর কোথায়। কেন, কি হয়েছে? বিয়ারে একটা চুমুক দিয়ে মনোজ বলল, গোয়েন্দা পুলিশের চাকরি দুনিয়ার সবচেয়ে উঁচা কাজ। চাকরি আমার যায় যায়,
তুমি তো অনেক কিছু খবর রাখো প্রেম, দাও না দু একটা খবর। গোলাপি রং করা ঠোঁটে হাসি নিয়ে প্রেমলতা বলল। তার বদলে আমি কি পাবো শুনি? কাউন্টারের ওপর ঝুঁকে মনোজ বলল। গোটা মনোজ দাসকেই পাবে। টলটলে চোখ আরও টলটলে করে প্রেমলতা বলল। তাই বুঝি? বেশ, বলো কি খবর চাও? কার খবর? আর্টিস্টদের মডেল মহুয়া নাগের। মহুয়া নাক এখানে আসে বটে, তবে আগের মতো বেশিক্ষণ থাকে না। পল্টু চ্যাটার্জির খোঁজ নিয়েই চলে যায়। আজও হয়তো আসতে পারে। যদি আসে তার কাছ থেকে দুটো খবর জেনে নিতে পারবে? কোন খবর? পল্টু চ্যাটার্জির সঙ্গে মহুয়ার কি রিলেশন, আর সেটা আমিই বলে দিচ্ছি। বেশ কিছুদিন থেকেই মহুয়া রবসনের গার্লফ্রেন্ড হয়ে আছে, অথচ মহুয়ার মনের মানুষ হচ্ছে পল্টু। রবসনের অজান্তেই মহুয়া পল্টুকে চায়, কিন্তু পল্টু তাকে বিশেষ আমল দেয় না। হালে পল্টু তো দেখাই করে না মহুয়ার সাথে। কিন্তু এই রোম্যান্টিক ত্রিভুজের মধ্যে ইন্সপেক্টর মোহনলালজি এসেছিলেন কেন, সেটাই আসল রহস্য। কি কারণে তিনি খুন হওয়ার রাতে মহুয়া নাগের সঙ্গে বেরিয়েছিলেন, গিয়েছিলেনই বা কোথায়? এই খবরগুলোই আমার দরকার প্রেম। হঠাৎ হলের কাচের দরজার দিকে চেয়ে প্রেমলতা ব্যস্ত হয়ে উঠল। ওই তো মহুয়া আসছে। কাউন্টারের ভেতরে এসো মনোজ, ওই পর্দার আড়ালে চলে যাও, কুইক। কাউন্টারের পেছন দিকে প্রেমলতার টেবিলের পাশে ব্লু ডায়মন্ড বারের স্টোর রুম। নানাবিধ মদের পেটি সাজানো থাকে। দরজায় ঝুলছে মোটা ভারী পর্দা। চোখের পলকে মনোজ সেই পর্দার আড়ালে অদৃশ্য হয়ে গেল। হলের ভেতরে এসে মহুয়া নাগ চারপাশের টেবিলগুলোর ওপর একবার চোখ বুলিয়ে নিল। মহুয়ার পরনে আজ মিশকালো ভেলভেটের ওপর রক্তলাল টাইট গেঞ্জি, আর টাইট গেঞ্জির আড়ালে উদ্ধত যৌবন যেন রঙিন উঁচিয়ে আছে পুরুষের কামনাকে খোঁচা মারবার জন্য। মুখে সিগারেটের লম্বা পাইপ, বব করা ফাঁপানো চুলে একটা ঝাঁকি দিয়ে সে এগিয়ে গেল কাউন্টারের কাছে। পল্টু এসেছিল প্রেম? কই দেখিনি তো। সেই তো, এখানে আসবে কেন? সেই কুত্তির বাচ্চি মিনাকে নিয়ে নিঘাত বেরিয়েছে। দাও একটা বিস্কি দাও। গ্লাসে ছোট পেক ঢালতে ঢালতে প্রেমলতা বলল। সত্যি পুরুষের মন একেবারে শক্ত ধাতু দিয়ে গড়া, যতই ভেজাও গলতে আর চায় না। নামমাত্র সোডা মিশিয়ে হুইস্কুটুকু চুমু করে মেরে দিল মহুয়া। তারপর হাতের উল্টো পিঠ দিয়ে ঠোঁট মুছে বলল। তুমি বলো প্রেম, পল্টুর জন্য লুকিয়ে চুরিয়ে আমি কি না করেছি। রবসন জানতে পারলে আমাকে চাপকে পিঠের চামড়া তুলে দেবে একেবারে। তার এই প্রতিদান একবার দেখাও পর্যন্ত করে না। ঠিক আছে, আমিও দেখব। কাউন্টারের ওপর মদের দাম ফেলে দিয়ে মহুয়া চলে যাচ্ছিল। প্রেমলতা ডাকল। একটা জরুরি কথা আছে মহুয়া। কি কথা? সবার কান বাঁচিয়ে বলতে হবে, ভেতরে এসো। পাইপে একটা নতুন সিগারেট লাগিয়ে মহুয়া কাউন্টারের ভেতরে এসে দাঁড়ালো, স্টোররুমের দরজার কাছে। পুলিশ তোমাকে খুঁজতে এসেছিল। পুলিশ? জাহান নামে যাক শুয়োরের বাচ্চারা। মহুয়া নাগ আর্টিস্টদের কাছে নিউজ পোস্ট দেয়, পুলিশের কাছে দেয় না। তাই জন্যই তো ওদের এত গায়ে জ্বালা। আজ কিন্তু অন্য কারণেই তোমাকে ওরা খুঁজতে এসেছিল মহুয়া। অন্য কারণ? কি কারণ? পুলিশের ধারণা তুমি নাকি ডিটেকটিভ ইন্সপেক্টর মোহনলালের খুনের রহস্য জানো। ফাঁপানো চুলে ঝাঁকি দিয়ে মহুয়া বলে উঠল। এ কি? কখনো না, আমি কিছু জানি না। কিন্তু খুনের রাতে পুলিশ যে তোমাকে মোহনলালের সঙ্গে এইবার থেকেই বেরোতে দেখেছে। দেখলেই বা কি যায় আসে? দেখো, আমি পরোয়া করি না। রাত 9:30 থেকে 10টার মধ্যে আমি মোহনলালের সঙ্গে ছিলাম, ঠিক আছে? তারপর আমাকে আর্টিস্ট অলোক মজুমদারের স্টুডিওতে নামিয়ে দিয়ে সে চলে যায়। ইচ্ছে হলে পুলিশ অলোক মজুমদারের সঙ্গে কথা বলে নিতে পারে। তারপর মোহনলাল কোথায় খুন হলো, কেন খুন হলো, আমি কিছু জানি না, বিশ্বাস করো। বুঝলে প্রেম, পুলিশগুলো নেহাত বোকা। ছাড়ো, দাও একটা ছোট পেক দাও। আচ্ছা মহুয়া, মোহনলালের তো অল্প স্বল্প ড্রিঙ্ক করার অভ্যেস ছিল, আর কোনো অভ্যেস মানে তোমার ওপর তার ঝোঁক? আরে দূর, মোহনলাল ছিল 50 বছরের বুড়ো একটা। যদিও বুড়োদের মধ্যেই ছোকচোকানিটা বেশি, তবুও
ওই লোকটার ওসব আলুর দোষ ছিল না। মোহনলাল আমাকে নিয়ে বেরিয়েছিল ওর ঘরের জ্বালায়। ঘরের জ্বালায় মানে? হ্যাঁ, মানে ওর মেয়ে মিনা পল্টুর সঙ্গে লটকে গেছে, সেটা তো নিশ্চয়ই জানো। তাই মোহনলাল আমাকে বললো যে আমি যদি পল্টুর কোনো গুন্ডামি বা ওয়াগন ব্রেকিং বা অন্য কোনো অপরাধের খবর পাই, ওকে জানাই, তাহলে আমাকে সে মোটা টাকা দেবে, আর পল্টু হারামিকে 5 বছরের জন্য লুকিয়ে দেবে। তুমি কি বললে? কি আর বলবো, বললাম পল্টু আমার সঙ্গে বেইমানি করতে পারে, কিন্তু আমি তো আর বেইমানি করতে পারি না, এটাই বললাম। সোডা না ঢেলেই দ্বিতীয় পেকটা ঢক করে গিলে ফেলল মহুয়া। তা তো বটেই, কিন্তু পুলিশের কি অন্যায় দেখো। মোহনলালের খুনের বিষয়ে তুমি কিছু জানো না, অথচ। হঠাৎ গলাটা একটু নামিয়ে মহুয়া বলল, জানি বই কি, চোখের সামনে সবটাই দেখেছি। বলো কি? যা ঠাট্টা করছো। তোমার দিব্যি প্রেম, সত্যি দেখেছি। অলোক মজুমদারের স্টুডিও হচ্ছে পুরনো আলিপুরে। রাত 9টা বাজলেই রাস্তাটা ফাঁকা হয়ে আসে। ট্যাক্সিটা খানিক তফাতে থামিয়ে মোহনলাল আমার সঙ্গে নামলো, বলল ওর কথাটা যেন আমি ভেবে দেখি। আমি এগিয়ে গেলাম। স্টুডিওর দরজায় সবে পা দিয়েছি, অমনি একটা ভারী জিনিস পড়ার আওয়াজে চমকে ফিরে তাকালাম। দেখি মোহনলাল রাস্তায় উপুর হয়ে পড়ে আছে, আর তার হাত কয়েক তফাতে একখানা কালো অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে। ট্যাক্সিখানা হঠাৎ ঝড়ের বেগে পালিয়ে গেল। বোধহয় ভয় পেয়ে পালিয়েছিল। তারপর? আরে আমিও ভয় পেয়ে গেছিলাম। চট করে স্টুডিওতে ঢুকে দরজা একেবারে চিলতে ফাঁক করে দেখতে লাগলাম। কি দেখলাম জানো? কালো অ্যাম্বাসেডর থেকে 2জন লোক নামলো। মোহনলালের দেহটা ধরাধরি করে গাড়ির পেছনের সিটে চালান করে দিল, তারপর সাঁ করে চলে গেল। লোক দুজনকে স্পষ্ট করে দেখতে পেয়েছিলে? না, রাস্তায় তেমন জোরালো আলো ছিল না, তবু যতটুকু দেখলাম একজনের মাথায় ছোট করে ছাঁটা চুল ছিল, মোটার ওপর দারুণ মজবুত শরীর, ঘাড়ে গর্দান একেবারে হেভি একটা শরীর। আরেকজনের বেশ লম্বা পাতলা চেহারা। সে রাতে স্টুডিও থেকে আর নিজের ফ্ল্যাটে ফিরে যেতে সাহস আমার হয়নি। দেখো ভাই প্রেম, ঝোঁকের মাথায় কথাগুলো বলে ফেললাম, তুমি আর কাউকে কিন্তু। না না, আমি কখনো বলতে পারি? তোমাদের নিয়েই যে আমার কারবার গো। আচ্ছা আচ্ছা, বাই বাই বাই। চলে গেল মহুয়া। মনোজে বেরিয়ে এলো পর্দার আড়াল থেকে। শুনলে তো সব? শুনলাম। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। টলটলে চোখ আরও টলটলে করে প্রেমলতা বলল, আমার বকশিসটা কিন্তু পাওনা রইল। আবার এসো। না স্যার, লেক টাউনের ঠিকানায় বি গুপ্ত বলে কেউ থাকে না। গিয়ে দেখলাম এই একখানা খোলার ঘর, খালিই পড়ে থাকে। রাতে জন কয়েক রিক্সোওয়ালা শোয়। তা সেখানে গেলে কেন? বিগুপ্ত একটা ফলস নাম। ওই নামের আড়ালে যে ব্যক্তিটি আছে সে ধরা ছোঁয়া দেবে না বলেই তো চিঠিটা দিয়েছে। ঠিক বলছেন স্যার, এ যুক্তিটা আমার মাথায় ঢোকেনি। কি করে ঢুকবে? একেবারে নিরেট যে। যাক, ক্যামেক স্ট্রিটের বাড়ির খবর কিছু আছে? আছে স্যার, গত 3 দিন ধরে দেখছি রাত 9টার পর একখানা কালো রঙের অ্যাম্বাসেডর গাড়ি ওই বাড়িটার দরজায় এসে থামে। থামা মাত্র সদর দরজার মাথায় যে আলোটা জ্বলে সেটা টুক করে নিভে যায়, আর গাড়ি থেকে একটা স্যুট পরা লোক নেমে অন্ধকারে ছায়ার মতো ঢুকে যায় ভিতর। দেখে সন্দেহ হলো। লিফটম্যানের হাতে 2টো টাকা গুঁজে দিয়ে জানতে পারলাম লোকটা 5 তলার ফ্ল্যাটে আসে, আর সে ফ্ল্যাটে থাকে। কে থাকে জানি। লোকটাকে দেখতে কেমন বলো? অন্ধকারে দেখতে কি পেয়েছি, মক্কেল এলেই সদরের বাতি নিভে যায়। কাল এক পেঁচ করলাম স্যার, লোকটা তো এসে শট করে ঢুকে গেল, আমিও শালা ক্যাসা বিয়াঙ্কার মতো ঠাই দাঁড়িয়ে রইলাম সদরের সামনে। রাত 12টায় মক্কেল নামলো। যেই সে কাছে এগিয়ে এসেছে
আমিও অমনি মুখে একটা চারমিনার গুঁজে ফস করে লাইটারটা জ্বেলেছি। মুখে আলো পড়তেই লোকটা থুতিয়ে গিয়ে বলল, कौन है 3 নম্বর ফ্ল্যাট কা বাবুচি হ্যাঁ সাব। আর কিছু না বলে লোকটা চলে গেল। কিন্তু ওই কয়েক সেকেন্ডের মধ্যে আমি তাকে দেখে নিলাম স্যার। দেখলাম ইয়া গাঁটটা গোটা ঘাড়ে গর্দানে। কি দেখলে? বিক্রম যেন দম বন্ধ করে প্রশ্ন করল। দেখলাম ইয়া গাঁটটা গোটা ঘাড়ে গর্দানের চেহারা, মাথায় কদম ছাঁট চুল, তামাটে মুখে কোঁকড়ানো দাড়ি, লালচে চোখ দুটো চকচক করছে, মাল খেয়ে চুর। কি ভাবছেন স্যার? কিছু না। বিক্রম অন্যমনস্ক হয়ে পড়েছিল। সজাগ হয়ে বলল, বাহ, মগজে তোমার বেশ খানিকটা বুদ্ধি আছে দেখছি। ওয়েল ডান মাই বয়। পল্টুর পিঠ চাপড়ে দিল বিক্রম। আচ্ছা শোনো, এবার কিন্তু আরো শক্ত কাজের ভার দিচ্ছে পল্টু। এরপর যখনই লোকটা ক্যামেক স্ট্রিটের ফ্ল্যাট থেকে বের হবে, তুমি একটা ট্যাক্সি নিয়ে ওর গাড়ির পিছু নেবে, কেমন? ওর আস্তানাটা কোথায় সেটা জেনে আসা চাই। পারবে না? কেন পারবো না স্যার? ঠিক আছে। ওয়ালেট থেকে খান কয়েক নোট পার করে বিক্রম বলল, তোমার পাওনা। 10 টাকার একখানা মাত্র নোট তুলে নিল পল্টু। অত টাকা নিয়ে কি করব? নেশা ভাঙ আমি ছেড়ে দিয়েছি। শুধু মিনাকে নিয়ে মাঝে মাঝে কফি খেতে চাই। 10 টাকায় যথেষ্ট। চলি স্যার। পকেট থেকে একটা গোঁফ বার করে আবার সে নিজের নাকের নিচে আটকে নিল। চোখে দিল কালো চশমা। একগোছা চুল কপালের ওপর ফেলে হেডকোয়ার্টার্স থেকে বেরিয়ে গেল পল্টু। ভোল পাল্টাবার কথাটা সে ভোলেনি। নিজের ভাবনায় ডুবে গেল বিক্রম। কাল রাতে মোহনাগের মুখ থেকে মনোজ যা শুনে এসেছে তা থেকে একটা রহস্য পরিষ্কার হলো। ব্লু ডায়মন্ড বার থেকে সেই জার্মান ছাঁট চুল ঘাড়ে গর্দানে লোকটাই মোহনলালকে অনুসরণ করে তারপর অলোক মজুমদারের স্টুডিওর সামনে মকা পেয়ে পেছন থেকে গুলি চালায়। তার রিভলভারে সাইলেন্সার লাগানো ছিল নিশ্চয়ই, নইলে মহুয়া গুলির আওয়াজ শুনতে পেত। কিন্তু মানুষ নামে ওই জানোয়ারটা স্বরূপার বন্ধু। এত নিচে নেমে গেছে স্বরূপা। পুরুলিয়ার সেই শ্যামলা রঙের হাসি খুশি বনহরিণী তার প্রথম যৌবনকালের সহচরী। জীবনটা সত্যিই অদ্ভুত। নিদারুণ ঘৃণায় বিক্রমের মনটা কুঁকড়ে গেল। কিন্তু একটু পরেই সে অনুভব করল ঘৃণার সঙ্গে একটা তীব্র ব্যথায় মনটা টনটন করছে। টেলিফোনটা বেজে উঠল। হাত বাড়িয়ে রিসিভার তুলে নিল বিক্রম। হ্যালো, বিক্রম বাগচি হিয়ার। হ্যালো, বেঙ্গল ব্যাংক থেকে বলছি স্যার। আপনি কি নিজের অ্যাকাউন্টে জমা দিতে এইমাত্র 5,000 টাকা পাঠিয়েছেন? সে কি? না তো। কিন্তু একটু আগে একটি লোক এসেছিল আপনার নামে ওই টাকাটা জমা দিতে। তাই নাকি? হ্যাঁ স্যার, আসলে ব্যাপারটা আমার কেমন গোলমেলে মনে হচ্ছে। আপনি কাইন্ডলি একবার আসবেন? নিশ্চয়ই, এখনই যাচ্ছি। জিপ নিয়ে বেরিয়ে পড়ল বিক্রম। এমন দাতাকর্ণ কে আছে যে নগদ 5,000 হাজার টাকা অযাচিতভাবে তার তহবিলে জমা দিতে চায়? তাজ্জব ব্যাপার। শুধু তাজ্জব নয়, দুরূহ অঙ্কের মতোই জটিল। ব্যাংক ম্যানেজারের ঘরে ঢুকতেই তিনি বলে উঠলেন, ব্যাপার কি বাগচি সাহেব? এমন লোককে টাকা জমা দিতে পাঠিয়েছেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারই জানে না। ঘটনাটা কি বলুন তো? কিছুক্ষণ আগে আধা বয়সী একটি লোক এসে আপনার নামে 5,000 টাকা জমা দেওয়ার জন্য জমার ফর্ম লিখে দেয়। ফর্মটা দেখে ডিপোজিট কাউন্টারের অফিসার বলে যে অ্যাকাউন্ট নাম্বার ভুল লেখা হয়েছে, ঠিক করে লিখে দিন। লোকটা থতমত খেয়ে বলে, ঠিক মনে পড়ছে না, বলুন তো নাম্বারটা। অফিসারের কেমন সন্দেহ হয়। লোকটাকে আটকে রেখে সে এসে আমাকে রিপোর্ট করে, শুনেই আমি আপনাকে টেলিফোন করি। কয়েক সেকেন্ড গুম হয়ে থেকে বিক্রম বলল, লোকটা কোথায়? ডেকে পাঠাচ্ছি। খানিক বাদে অফিসারের সঙ্গে যে ব্যক্তিটি ম্যানেজারের ঘরে ঢুকল তার দিকে তাকিয়ে বিক্রমের চোখের পাতা পড়ল না। লোকটি আর কেউ নয়, রামদয়াল পাল। তার দিকে তাকিয়ে বিক্রম ভাববার চেষ্টা করল, তার তহবিলে 5,000 টাকা দান করে দাতাকর্ণ সাজতে রামদয়ালের হঠাৎ এত আগ্রহ কেন? কারণটা কি? ভাবতে ভাবতে দুরূহ জটিল অঙ্কটা এক নিমেষে সরল হয়ে গেল। ম্যানেজার আর ডিপোজিট কাউন্টারের অফিসারকে বিক্রম বলল, অশেষ ধন্যবাদ আপনাদের। ইনি হলেন গুণী ব্যক্তি, জালিয়াতি মামলার আসামি।
হ্যাঁ, জামিনে ছাড়া আছে বটে, তবে একে হেডকোয়ার্টার্সে নিয়ে যাচ্ছি, কেমন? 72 ইঞ্চি পাইপের মতো ঢোলা প্যান্ট আর ঝলমলে কোট গায়ে রামদয়াল ভক্ত হনুমানের মতো হাত জোর করে বসে আছে। নড়েও না, চড়েও না। ইন্সপেক্টর বিক্রম বাগচি তার সামনে এগিয়ে এলো। কি বোবা হয়ে গেলে নাকি? সিধে সত্যি কথা বলো, কি মতলবে আমার নামে টাকা জমা দিতে গিয়েছিলে? মরা ইলিশের মতো গোল গোল চোখ মেলে তাকিয়ে রইল রামদয়াল। মুখে কোনো কথা নেই কেন? ধাওয়াই দিতে হবে নাকি সোজাসুজি বলবে? এবারে নড়ে উঠল ভক্ত হনুমান, করজোরেই বলল, একজন আমায় জমা দিতে বলেছিল, তাই গিয়েছিল মাগে, কিন্তু কেন তা জানি নে। রামকেষ্টর দিব্যি। আমি কিন্তু জানি রামদয়াল, বলবো? তুমি লাখ টাকা জালিয়াতি কেসের আসামি। আমার অ্যাকাউন্টে তুমি 5,000 টাকা দিলে সেটাকে অনায়াসেই ঘুষ বলে প্রমাণ করা যাবে। তাহলেই আমার চাকরি খতম আর তোমার পোয়া বারো, তাই না? তাই হবে আগে। এখন বলো তো, এই প্ল্যানটি কার? কে তোমাকে ব্যাংকে পাঠিয়েছিল? বলবো আগে? বললে আমাকে ছেড়ে দেবেন তো? বেশ, সত্যি কথা যদি বলো তাহলে ভেবে দেখব। তবে শুনুন আগে, আমাকে ব্যাংকে পাঠিয়েছিল মৃগাঙ্ক মজুমদার। কাল রাতে আমার বাসায় এসে সুপি সুপি ডাকলো, 5,000 টাকার নোটের তাড়া দিয়ে বলল, টাকাটা গোয়েন্দা ইন্সপেক্টর বিক্রম বাগচির নামে জমা দিয়ে এসোকে, এতে তোমার মামলার ভালো হবে। আরে সে ভালো হবে বললো আর অমনি তাই বিশ্বাস করে তুমি জমা দিতে গেলে? তুমি কি কচি খোকা? আমার মনে একদম কুটিলতা নেই আগে, ভারী সরল মানুষ কিনা, তো তাই। চুপ! কত টাকা খেয়েছো মৃগাঙ্ক মজুমদারের কাছ থেকে? নাক কান ছুঁয়ে রামদয়াল বলল, মিশে কথা বলবো না আগে, 1,000 টাকা খেয়েছি। তোমার জামিনের 10,000 টাকা কে দিয়েছে? ওই মজুমদারই দিয়েছে আগে, দেবে না? সেই তো লালা ভগতরামের সই জাল করে চেক দিয়ে আমারে গয়নার দোকানে পাঠিয়েছিল। তখন অত শত বুঝিনি আগে, মনে আমার একদম কুটিলতা নেই কি না। থামো! বেশ তো চানাচুরের প্যাকেট বেচছিলে, জালজোট চুরির রাস্তা ধরলে কেন? হ্যাঁ, মোরবার পাখা গজিয়েছে বুঝি? সানাসুর বেচে কি আর এই বাজারে সংসার চলে আগে? ঘরে 7-7টা নেড়ি গেড়ি কিলবিল করতেছে, তার উপর গেল মাসে মাগি আবার একটা ভূতের সেনা বিয়েছে। ফের বাজে বকছো? আরে মৃগাঙ্কই যদি তোমার গয়না দোকানে পাঠিয়ে থাকে সে কথা পুলিশকে বা আদালতে জানাওনি কেন? বাপরে, তা কি পারি? বেইমানি করলে তার ফল ভুগতে হবে না? কিন্তু তোমার মামলার ফলটা কি হবে সেটা ভেবে দেখেছো? ভালোই হবে আগে। মজুমদার বলেছে যত টাকা লাগে লাগুক আমারে খালাস করিয়ে আনবেই। জরোয়ার গয়নাগুলো তার হাতে শুধু শুধু দিছি নাকি? বিক্রম বুঝতে পারল মূর্খ রামদয়াল মূর্খের স্বর্গেই বাস করছে, কিন্তু দেখা যাচ্ছে মৃগাঙ্ক মজুমদার লোকটা রীতিমতো ধুরন্ধর। চেহারাটা যত সম্ভ্রান্ত হোক না কেন, সমাজের চোরাগলি পথেই তার চলাফেরা। অতএব সার্জন মনোজ। ইয়েস স্যার। মনোজ এসে দাঁড়ালো। রামদয়ালের কান বাঁচিয়ে বিক্রম কি যেন বলল মনোজকে। রাইট স্যার বলে তৎক্ষণাৎ বেরিয়ে গেল মনোজ। রামদয়াল একবার দেওয়াল ঘড়ির দিকে দেখল। যদি অনুমতি করেন তো আসি আগে, এখনো আমার পুজো আহ্নিক হয়নি কি না? তা তুমিও পুজো আহ্নিক করো নাকি? শত হলেও হিন্দুর ছেলে, করি বই কি আগে। ঠাকুর দেবতার খুবই দুর্ভাগ্য দেখছি। বসো, এত সহজে তোমায় ছাড়া হবে না। 8 ঘন্টার মধ্যেই সার্জেন্ট মনোজ ফিরে এলো, সঙ্গে মৃগাঙ্ক মজুমদার। দীর্ঘ দেহে সেই গলাবন্ধ প্রিন্সকোট, হাতে রূপমাধানো মলাক্কা বেতে লাঠি। ঘরে ঢুকেই মৃগাঙ্ক বলল, কি ব্যাপার মিস্টার বাগচি, হঠাৎ তলব করেছেন যে? দেখুন তো এই লোকটিকে আপনি চেনেন কিনা? জীবনে দেখিনি। বিক্রমের মুখ আরো গম্ভীর হয়ে উঠল। মিথ্যে বলে লাভ নেই, স্বীকার করুন একে আপনি ভালো করেই চেনেন। মৃগাঙ্কর ফর্সা মুখ লাল হয়ে উঠল। এই আপনি কি বলছেন? যাকে জীবনে দেখিনি তাকে চিনব কেমন করে?
কিন্তু এই লোকটি আপনাকে চেনে, ভালো করেই চেনে। কি রামদয়াল, তুমি একে নিশ্চয়ই চেনো? রামদয়াল এতক্ষণ অবাক হয়ে তাকিয়েছিল মৃগাঙ্কর দিকে। না আগে, ওনাকে তো চিনি নে। চালাকি করো না রামদয়াল, সত্যি কথা বলো। রামকেষ্ট দিব্যি, আমি ওনাকে জীবনে দেখিনি আগে। রামদয়ালের মুখের দিকে তাকিয়ে বিক্রমের অভিজ্ঞ গোয়েন্দা চোখ বুঝতে পারল সে বোধ করে মিথ্যে বলছে না। বিক্রম এবার নিজেই ধাঁধায় পড়ে গেল। মৃগাঙ্কর দিকে আঙুল দেখিয়ে বলল, তা তুমি কি বলতে চাও এ লোক মৃগাঙ্ক মজুমদার নয়? কি মুশকিল, ইনি মৃগাঙ্ক মজুমদার হবেন কেমনে? সে তো অন্য লোক। ননসেন্স! মৃগাঙ্ক মজুমদার আমি নই তো কে? সবটাই দেখছি হেয়ালি। এই একটা অদ্ভুত কেস। যাকে আপনাকে কষ্ট দিলাম, কিছু মনে করবেন না কেমন? আপনি এখন যেতে পারেন। মালাক্কা বেতের লাঠির আওয়াজ তুলে বেরিয়ে গেলেন মৃগাঙ্ক। বিক্রম এবার চেয়ারে বসে পড়ে একটা সিগারেট ধরালো। চুপচাপ গোটা 2-3 টান দিয়ে প্রশ্ন করল, আচ্ছা রামদয়াল, তোমার চেনা মৃগাঙ্ক মজুমদারকে দেখতে কেমন? মানে যিনি এসেছিলেন, কতটা তার মতো কি? না আগে, দেখতে ঠিক উল্টো। অত ঢেঙাও নয়, অত বয়সও নয়, পালোয়ানের মতো সন্ডা চেহারা, ঘাড় আর পিঠ যেন এক, মাথার চুলগুলো মুড়িয়ে কাটা, মুখে কোঁকড়ানো দাড়ি। সে আরও কি সব বলে গেল। বিক্রমের কানে তার একটা কথাও ঢুকল না। তার হাতের সিগারেট হাতেই পুড়তে লাগলো। আশ্চর্য, ভয়ানক আশ্চর্য ব্যাপার। রামদয়ালের ব্যাপারেও সেই জার্মান ছাট মাথা, ঘাড়ে করদানে সন্ডা চেহারা, দুনিয়ার সমস্ত অপরাধের কেন্দ্রবিন্দু থেকে ওই লোকটি বসে আছে, অথচ ধরা ছোঁয়ার বাইরে। যদি অনুমতি করে না গে, তো এখন আমি... হ্যাঁ এসব, কিন্তু খবরদার আমার বিরুদ্ধে আর লাগতে যেও না, তাহলে কড়া দাওয়াই দেব কিন্তু। যে আগে। বলে রামদয়াল ভিজে বিড়ালের মতো গুটি গুটি বেরিয়ে গেল। গোয়েন্দা দপ্তরের ছোট কর্তা সুরজিৎ গুপ্ত বললেন, ক্রিমিনালের চেহারার যে বর্ণনা পাওয়া গেছে, সেই বর্ণনা জানিয়ে ইন্ডিয়ার সমস্ত বড় বড় শহরের পুলিশের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম। বলেছিলাম তাদের কাছে দাগে ক্রিমিনালদের যে ফটো অ্যালবাম রয়েছে, তার মধ্যে এরকম চেহারার কেউ থাকলে সেই ফটোর একটা কপি যেন আমাকে ইমিডিয়েটলি পাঠিয়ে দেওয়া হয়। তো কাল দিল্লির পুলিশ এই ফটোখানা পাঠিয়েছে। ড্রয়ার থেকে একখানা ফটো বার করে সুরজিৎ গুপ্ত ইন্সপেক্টর বাগচির সামনে রাখলেন। বিক্রম খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো ছবিখানা। আন্দাজ বছর 30 বয়সের একটি যুবক, মুখের করণ চৌকো, চোখ ছোট কিন্তু তীক্ষ্ণ জলজলে, মজবুত কাঁধ দুটো ফোলা ফোলা, গলাটা খাটো, কুস্তিগিরের মতো মাথার চারপাশ থেকে ক্লিপ চালিয়ে চুলগুলো একেবারে ছোট করে ছাঁটা, কেবল মাথার সামনে একগোছা চুল একটু বড়, দাড়ি গোঁফ কামানো, পরিষ্কার মুখ। ফটোখানা 60 সালের, অর্থাৎ 15 বছর আগে। ফটোর সঙ্গে ক্রিমিনালের পরিচয়পত্র আঁটা। বিক্রম পড়তে লাগলো, নাম আবু রশিদ, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভালো ছাত্র, দিল্লির টপ সার্কেলে মেলামেশা করত, কিন্তু জাল জোচ্চুরির দায়ে বার দুয়েক ধরা পড়ে। তারপর এক বিবাহিতা মহিলাকে খুন করে পাকিস্তানে পালিয়ে যায়। পাইপ ধরিয়ে সুরজিৎ গুপ্ত জিজ্ঞেস করলেন, তো দেখে কি মনে হচ্ছে বিক্রম? আমাদের ক্রিমিনালের সঙ্গে কোনো মিল আছে? কিছু কিছু মিল আছে বই কি স্যার, কিন্তু যে ভালো করে চেনে, সামনাসামনি দেখেছে, ফটোখানা তাকে দেখানো দরকার। রামদয়ালকে একবার ডেকে পাঠাতে হবে, বুঝলেন? তাকে 1000 বার ডাকলেও সে আর আসবে না স্যার। ছোট কর্তার ঘরে ঢুকতে ঢুকতে সার্জেন্ট মনোজ বলল, কেন বলো তো? কাল রাতে রামদয়াল পাল মারা গেছে। মারা গিয়েছে? বিক্রম যেন একটা ধাক্কা খেল। কি করে মারা গেল? কাল রাত 11:15 নাগাদ রামদয়াল ওয়েলেসলি স্ট্রিট ধরে হাঁটছিল, বোধহয় ব্লু ডায়মন্ড বার থেকে ফিরছিল। ইলিয়াড রোডের কাছে হঠাৎ একখানা কালো অ্যাম্বাসেডর পিছন থেকে তার দেহটাকে দলা পাকিয়ে হাওয়া হয়ে যায়। রামদয়াল স্পট ডেড। জাল মৃগাঙ্ক মজুমদার তাহলে রামদয়ালের উপর শোধ নিল। আচ্ছা, এই ফটোখানা আর কাউকে দেখালে চিনতে পারবে কি?
এখানে আমার কাছেই থাক স্যার, দেখি কি করা যায়। বলে বিক্রম নিজের কামরায় চলে এলো। দেখল পল্টু বসে আছে তারই অপেক্ষায়। বিক্রম কি যেন ভেবে আবু রশিদের ফটোখানা পল্টুর সামনে মেলে ধরল। দেখো তো একে কখনো দেখেছো কিনা? না স্যার, দেখেছি বলে তো মনে হচ্ছে না। কোথাও দেখোনি? লোকটা কে স্যার? সে কথার জবাব না দিয়ে বিক্রম নিজের চেয়ারে গিয়ে বসল। অন্য মনস্কের মতো কলমটা তুলে নিয়ে প্রশ্ন করল, তারপর পল্টু, কিছু খবর আছে? আছে স্যার। বলো। বিক্রম আনমনে কলম দিয়ে আঁকি বুকি কাটতে লাগলো। পল্টু শুরু করলো, পরশু রাতে ক্যাম্যাক স্ট্রিটের সেই বাড়ি থেকে সেই দাড়িওয়ালা ঘাড়ে গর্দানের লোকটা বেরিয়ে এলো। তার সঙ্গে নেমে এলো সাদা সিল্কের শাড়ি পরা একটা মহিলা। রাত তখন 12:30। আমি গা ঢাকা দিয়ে দেখতে লাগলাম। দুজনে কি সব কথা হলো, কি ঠিক শুনতে পেলাম না। মহিলার একটা কথাই কানে এলো, আজ থাক, কাল যাবক্ষণ। লোকটা তার মোটরে উঠে স্টার্ট দিলে। আমার এক দোস্তের অস্টিনখানা আগেই চেয়ে এনেছিলাম। সঙ্গে সঙ্গে আমিও স্টার্ট দিয়ে কালো অ্যাম্বাসাডারের পিছু নিলাম। আনমনে আঁকি বুকি কাটতে কাটতে বিক্রম বলল, তুমি ড্রাইভিং জানো নাকি? আরে বাহ, 5 বছরের পুরনো লাইসেন্স আমার। ও আচ্ছা, তারপর বলো। হ্যাঁ, ফলো তো করলাম, কিন্তু স্যার ব্যাড লাক। ক্যাম্যাক স্ট্রিট থেকে দিব্যি পিছু পিছু যাচ্ছিলাম। টালিগঞ্জের রাস্তা ধরে অ্যাম্বাসেডার বাঁয়ে আনোয়ারশা রোডে বেঁকলো। আমার অস্টিনও বেঁকলো। দুটো গাড়ির মধ্যে ধরুন 100-125 গজের তফাৎ হবে। হঠাৎ এক কারখানার গেট খুলে মাল বোঝায় এক সালাল লরি সরু রাস্তার উপর হুশ করে বেরিয়ে এলো। আর বেরিয়ে স্টার্ট বন্ধ। আমার অস্টিন রাম আটকান আটকে গেল। আমি তো চোটে খিস্তি জুড়ে দিলাম। মার হ্যান্ডেল করে সালা আবার যখন স্টার্ট নিল, কালো অ্যাম্বাসেডার তখন নিপাত্তা, একেবারেই বেপাত্তা। মন মরা হয়ে ফিরে এলাম স্যার, কি করব। যাক, আবার চেষ্টা করো তাহলে। আর চেষ্টা বোধহয় করতে হবে না স্যার। কাল রাতে আর একটা কাজ করেছি। কি কাজ করেছো? কালও ক্যাম্যাক স্ট্রিটে গিয়ে নজর রেখেছিলাম। রাত তখন 9:30। লোকটা তখনও আসেনি। দেখলাম সেই সাদা সিল্কের শাড়ি পরা মহিলাটি বেরিয়ে এসে একটা নীল রঙের হেরাল্ড গাড়িতে উঠল। ড্রাইভার স্টার্ট দিল। লোকটাকে আবার ফলো করব বলে কালও আমি অস্টিনখানে এনেছিলাম। ভাবলাম দেখাই যাক না মহিলা কোথায় যায়। চললাম তার পিছু পিছু। খানিক দূর যেতেই স্যার বুঝতে পারলাম সেই একই রাস্তায় সে চলেছে। সেই আনোয়ারশা রোডেই তার গাড়ি বেঁকল। মা কালীর দয়ায় কাল আর কোনো বাধা পড়েনি স্যার। আনোয়ারশা রোড থেকে যাদবপুর গড়িয়াহাট ছাড়িয়ে আরও 1/2 মাইল গিয়ে একটা জংলা জমি। সেখানে বড় বড় গাছপালার অন্ধকারে একটা পুরনো ধাঁচের 2তলা বাড়ি। হেরাল্ড গাড়িখানা তার সামনে গিয়ে থামল। মহিলা ভেতরে ঢুকে যাবার পর আমার গাড়ি তফাতে রেখে পায়ে পায়ে এগিয়ে গেলাম। গিয়ে কি দেখলাম জানেন স্যার? কি দেখলে? দেখলাম বাড়িটার সামনে আরেকটা মোটর দাঁড়িয়ে আছে, আর সেই কালো অ্যাম্বাসেডার। কালো অ্যাম্বাসেডার? বিক্রম এবার স্প্রিংয়ের পুতুলের মতো মুখ তুলে চাইল। হ্যাঁ স্যার, কিন্তু এই গাড়ির নাম্বারের সঙ্গে ক্যাম্যাক স্ট্রিটের সেই গাড়ির নাম্বারের মিল নেই। কোনটা আসল নাম্বার কোনটা ফলস কেই জানে। দুটো নাম্বারই ফলস হতে পারে, বুঝলে? যাকে জায়গাটা আর বাড়িটা ভালো করে চিনে এসছো তো? সে আর ভুল হবে না স্যার। ভেরি ওয়েল, ভারী কাজের ছেলে তুমি। বলতে বলতে বিক্রম চেয়ার ছেড়ে পল্টুর সামনে এসে দাঁড়ালো। তারপর ফটোখানা তার সামনে ধরে বলল, এবার দেখো তো পল্টু, এই মুখ তোমার দেখা কিনা। এক নজর দেখেই লাফিয়ে উঠল পল্টু। আই বাপ, এই তো সেই ক্যাম্যাক স্ট্রিটের মাল। সেই মুখ কোঁকড়ানো দাড়িটা খাসায় এঁকেছেন স্যার। এবার তাহলে জাল কুটোতে হবে এবার।
ছোট কর্তা সুরজিৎ গুপ্ত কিছুদিনের ছুটি যেতে চেয়েছিলেন, বিক্রম না বলে পাঠালো। পরদিনই তাকে হেডকোয়ার্টার্সে দেখা গেল। সুরজিৎ তার কাঁধে হাত রেখে বললেন, তোমার এই মারাত্মক বিপদের খবর আমাকে ভীষণ আপসেট করেছিল বাগচি। মোহনলালের পরে একমাত্র তোমারই ওপর আমার বেশি ভরসা, সেটা তো জানোই। আপনার কি মনে হয় মোহনলালকে যে খুন করেছে সেই লোকই আপনাকে খতম করার প্ল্যান করেছিল? মোটিভ যখন এক তখন তাই মনে হয় নাকি? কিন্তু লোকটা কে হতে পারে, আবু রশিদ না অশ্বিনী লাহা? এই প্রশ্নের জবাব দেওয়ার সময় এখনো হয়নি। লোকটা যেই হোক, সে দারুণ বুদ্ধিমান। এ ধরনের ক্রাইম ভারতবর্ষে আর কখনো হয়েছে বলে তো আমার অন্তত জানা নেই। যেমন করেই হোক তাকে ধরতেই হবে বাগচি। শুধু তুমি বলো তোমার কি কি সাহায্য চাই। আর কোনো সাহায্য চাই না স্যার, আমি আর একটু সময় চাই। পাইপে তামাক ঠাসতে ঠাসতে গুপ্ত সাহেব বললেন, বেশ, সময় নাও। হ্যাঁ, এই গতকাল একজন মহিলা টেলিফোনে 2-3 বার তোমাকে খুঁজছিলেন। নামটা বললেন, হ্যাঁ, এই স্বরূপা ঘোষ। ও, তোমাকে একবার ফোন করতে বলেছেন উনি। কি নাকি একটা বিশেষ জরুরি কথা আছে। আচ্ছা। ছোট কর্তার কামরা থেকে বেরিয়ে বিক্রম ভাবতে ভাবতে চলল নিজের কামরায়। স্বরূপা তাকে ফোনে খুঁজেছিল, একবার নয়, বারবার। পুরুলিয়ার রূপা নয়, ক্যামাক স্ট্রিটের স্বরূপা একটা বিজাতীয় ক্রিমিনালের রক্ষিতা। সেই ঘৃণাটা নতুন করে আবার পাক দিয়ে উঠল মনের মধ্যে। বলেছে বিশেষ জরুরি কথা আছে নাকি? কোন কথা? পুরুলিয়ার সেই পুরনো কাসন্দি, নাকি ক্যামাক স্ট্রিটের হুইস্কি ভেজানো ন্যাকা ন্যাকা প্রেম? জাহান্নামে যাক স্বরূপা ঘোষ। তবু বিক্রমের ডিটেকটিভ বুদ্ধি বলল, স্বরূপাও তো পুলিশের সন্দেহভাজন একজন সাসপেক্ট। দেখাই যাক না টোকা দিয়ে। তার একরাশ মিথ্যের মাঝে যদি একটাও সত্য কুড়িয়ে পাওয়া যায়, তা মন্দ কি? কিন্তু বিক্রমকে ফোন করতে হলো না। তার আগেই ফোন বেজে উঠল। রিসিভার তুলে বলল, ডিডি হেডকোয়ার্টার্স, ইয়েস স্পিকিং। হ্যালো বিক্রম, আমি স্বরূপা। কি খবর? কাগজে তোমার ঘরে আগুন লাগার খবর পড়ে আমি স্থির থাকতে পারলাম না। তুমি কি জানো তোমাকে কে পুড়িয়ে মারতে চেয়েছিল? কে? তুমি যাকে খুঁজে বেড়াচ্ছ, সেই অশ্বিনী লাহা। অশ্বিনী লাহা? তুমি তাহলে জানতে? বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি জানতাম না। আর আমি জানলে তোমাকে আগেই সাবধান করে দিতাম। পুরুলিয়ার রূপা আজ অনেক দিন হলো মরে গেছে, তবু তোমার অনিষ্ট সে কোনোদিনই চাইনি, আর চাইতেও পারে না। স্বরূপার ভেজা ভেজা গলা কেঁপে গেল। এক মুহূর্ত থেমে সে আবার বলল, শোনো, অশ্বিনীকে তুমি অ্যারেস্ট করো যত শিগগির পারো। ওকে ধরো, নইলে আর ধরতে পারবে না। 2-1 দিনের মধ্যেই ও করাচিতে পালিয়ে যাবে। তাই এই খবর তুমি কি করে জানলে? আজ তোমার কাছে আমি কিছুই লুকোবো না বিক্রম। অশ্বিনী আমার কে জানো? আমার স্বামী। কেমন করে আমাদের বিয়ে হয়েছিল সে কথা আজ আর তুলে লাভ নেই। শুধু এটুকু জেনে রাখো, তার মতো জানোয়ারকে আমি ছাড়তে চেয়েছিলাম, কিন্তু সে আমাকে ছাড়েনি। সে আজও আমাকে ডিভোর্স দেয়নি। তুমি আমাকে গল্প শোনাচ্ছ স্বরূপা? আমি জানি আজও তুমি আমাকে বিশ্বাস করতে পারবে না, আমি জানি, সবটা জানি, কিন্তু তবু বলছি, একটা কথাও আমার মিথ্যে নয়। তুমি তৈরি থেকো বিক্রম। যদি আজ রাতে অশ্বিনী আমার এখানে। হঠাৎ বন্ধ হয়ে গেল কথা। রিসিভার ধরে বিক্রম বলল, কি হলো স্বরূপা? স্বরূপা, হ্যালো হ্যালো। কোনো সাড়া নেই। ভয়ানক একটা সন্দেহে বিক্রমের মনটা অস্থির হয়ে উঠল। রিসিভারটা রেখে সে সার্জেন্ট মনোজকে বলল, এসো। তারপর ঝড়ের বেগে বেরিয়ে গেল। হেডকোয়ার্টার্স থেকে ক্যামাক স্ট্রিট যেতেই বা কমেন্ট, আর লিফটে 5 তলায় উঠতেই বা কতক্ষণ। ফ্ল্যাটের দরজা খোলাই রয়েছে। মনোজকে নিয়ে বিক্রম ঘরে পা দিয়েই থমকে দাঁড়ালো। হ্যাঁ, এই আশঙ্কাই করেছিল সে। ডিভানের ওপর স্থির হয়ে শুয়ে আছে স্বরূপা। রিসিভারটা হাত থেকে ছিটকে পড়েছে মেঝে। বাম স্তনের ওপর একটা বুলেটের ক্ষত।
শাড়িতে ডিভানে চাপচাপ রক্ত, রক্তের ধারা এখনো চুইয়ে চুইয়ে পড়ছে। দীর্ঘ পলক চোখ দুটোর পাতা আধ খোলা। সেই চোখ কি বিক্রমকেই দেখছে? স্বরূপা কি এখনো বলছে, পুরুলিয়ার রূপা অনেকদিন হলো মরে গেছে, তবু তোমার অনিষ্ট সে কোনোদিন চায়নি, চাইতে পারে না। অথচ এই স্বরূপাকে কতখানি ভুল বুঝেছিল সে। জীবনটা বড় অদ্ভুত, তার চেয়েও অদ্ভুত মানুষের মন। এ কথা একদিন স্বরূপাই বলেছিল। ফ্ল্যাটটা সার্চ করে দেখবো স্যার? কি হবে? হ্যাঁ, অশ্বিনী কি আমাদের জন্য এখনো বসে আছে? তারপর মনে মনে বলল, এই নিয়ে তিনটে জীবন তুমি নষ্ট করলে অশ্বিনী, কিন্তু আর নয়। মৃতদেহ নিয়ে যা কিছু পুলিশি কর্তব্যের ভার সার্জেন্ট মনোজকে দিয়ে বিক্রম নিচে নেমে গেল। জিপে উঠে বলল, পাসপোর্ট অফিস। ঘন্টা 2 লাগলো ফাইল ঘাঁটতে। তারপর পাসপোর্ট অফিসার বললেন, না মিস্টার বাগচি, গত 3 বছরের মধ্যে আবু রশিদ বা অশ্বিনী লাহার নামে কোনো পাসপোর্ট ইস্যু করা হয়নি। হতাশ হলো বিক্রম। তবে কি স্বরূপার খবর ভুল? একটু ভেবে আবার সে বলল, আচ্ছা দেখুন তো, সম্প্রতি 2-4 দিনের মধ্যে পাকিস্তানে যাওয়ার জন্য কি কি নামে পাসপোর্ট ইস্যু হয়েছে? কিছু মনে করবেন না, ট্রাভেল দিচ্ছি বলে। না না, মনে করব কেন? পুলিশকে সাহায্য করা তো আমাদের ডিউটি। আবার ফাইল নেড়েচেড়ে তিনি জানালেন, না, পাকিস্তানে যাওয়ার জন্য যারা হালে পাসপোর্ট পেয়েছে তাদের মধ্যেও ওই 2টি নাম নেই। বিক্রমের মুখখানা এবার সত্যিই নিভে গেল। যারা পাসপোর্ট পেয়েছে তাদের ফটোগুলো একবার দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। একতারা ফটো অফিসার বিক্রমের সামনে মেলে দিলেন। একটার পর একটা দেখতে লাগলো বিক্রম। 2 চোখে উৎসুক আগ্রহ নিয়ে দেখতে দেখতে তার নিভে আসা মুখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। এই তো সেই অদৃশ্য মেঘনাদ, যাকে সে আকাশে পাতালে খুঁজে বেড়াচ্ছে, যাকে ধরবার জন্যে সে কবরে ঢুকতেও রাজি। আচ্ছা, এই ভদ্রলোকের পাসপোর্টে কি নাম লেখা আছে দেখুন তো। জ্যাক নিউম্যান, নেটিভ ক্রিশ্চিয়ান। হাজার ধন্যবাদ আপনাকে। ফটোগুলো রেখে দিয়ে বিক্রম উঠে পড়ল। জিপকে নির্দেশ দিল, এয়ারওয়েজ অফিস। হেমন্তের ছোটবেলা যেন কেরানির মাস মাইনে, কতক্ষণ থাকে। বিওএসির অফিসে ইন্সপেক্টর বিক্রম যখন ঢুকল তখন সন্ধে হয়ে গেছে। নিজের আইডেন্টিটি কার্ডটা দেখালো সে। ফ্লাইট অফিসার প্রশ্ন করল, বলুন আপনার জন্য কি করতে পারি? 2-1 দিনের মধ্যে করাচিগামী কোনো প্লেন ছাড়ছে কি? হ্যাঁ, আজই ছাড়ছে। আজই? হ্যাঁ, লন্ডনগামী একটা জেট বোয়িং করাচিতে থামবে। সেই প্লেনে যেসব প্যাসেঞ্জার করাচি যাচ্ছেন তাদের মধ্যে জ্যাক নিউম্যান নামে কেউ আছেন? কাগজপত্র দেখে অফিসার বলল, হ্যাঁ, এই যে লিস্টে জ্যাক নিউম্যানের নামও রয়েছে। তাই প্লেন কটায় ছাড়বে? সন্ধ্যাবেলার ফ্লাইট, 7:30টায় টেক অফ। 7:30টা? চমকে নিজের রিস্ট ওয়াচের দিকে তাকালো বিক্রম। এখন 7টা বাজতে 10 মিনিট, তার মানে 40 মিনিট সময় আছে হাতে। তারই মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাওয়া অসম্ভব কিছু নয়, কিন্তু হেডকোয়ার্টার্সেও যেতে গেলে হাতে কি সময় থাকবে? 1 মিনিট এখন 1 ঘন্টার সমান। আচ্ছা, আপনার ফোনটা ব্যবহার করতে পারি? স্বচ্ছন্দে। হেডকোয়ার্টার্সে যোগাযোগ করে বিক্রম সার্জেন্ট মনোজকে চাইল। মনোজ নেই, সরপর ফ্ল্যাট থেকে এখনও ফেরেনি। সুরজিৎ গুপ্তকে ডেকে বিক্রম বলল, মনোজ, ফেরামাত্র যেন এয়ারপোর্টে চলে এসো, আমি এখান থেকে সোজা চলে যাচ্ছি। কিন্তু সার্জেন্ট মনোজ যদি সঠিক সময় পৌঁছতে না পারে, এমন একটা অপারেশনে তোমার একা যাওয়াটা কি? আমাকে একাই যেতে দিন স্যার, এই সুযোগ আমি ছাড়তে পারি না। ফোন রেখে আরেকবার হাতের ঘড়ি দেখল বিক্রম। 7:05, মাত্র 35 মিনিট টাইম আছে। জিপে উঠে বলল, দমদম এয়ারপোর্ট, জলদি। কিন্তু ছুটলে কি হবে? পায়ে পায়ে বাধা, পদে পদে বিঘ্ন। মহানগর কলকাতার রাজপথে শুধু গাড়ি গাড়ি আর গাড়ি। রাস্তাগুলো উপচে পড়ছে ট্রাফিকের জোয়ারে। ট্রাম, বাস, ট্যাক্সি, লরি, প্রাইভেট গাড়ি তো আছেই, তার উপর রিক্সা, ঠেলা, স্কুটার, সব মিলিয়ে জট পাকানো একটা জটিলতা। সবাই ব্যস্ত, সবাই আগে যাবে। তারই মধ্যে জিপ এগোতে থাকে। বাসের পাশ কাটিয়ে, ট্রামের গা বাঁচিয়ে, ট্যাক্সিকে বাঁয়ে চেপে, লরির ধাক্কা এড়িয়ে
1 ফার্লাং ছোটে তো 3 ফার্লাং রোগীর মতো চলে। অ্যাক্সিলেটার চাপতে না চাপতেই ব্রেকে পা দিতে হয়। অস্থির হয়ে ওঠে বিক্রম, বারবার ঘড়ি দেখতে থাকে আর মনে মনে হিসেব করে এয়ারপোর্ট আর কত দূর। বিক্রমের যদি ক্ষমতা থাকতো আজ রাতের জন্য শহরের সমস্ত ট্রাফিক সে অচল করে দিত। তবু ভালো যে পথে এখনো লালবাতি চোখ রাঙায়নি। পরপর সবুজ বাতি পেয়েছে বিক্রম। সামনে একটা চৌমাথার মোড়, যাক এখানেও সবুজ বাতি চলছে। জলদি 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 পেরিয়ে চলো মোড়টা। কিন্তু পেরিয়ে চলো বললেই কি আর পার হওয়া যায়? সাঁ করে স্পিড নিতে না নিতেই নিভে গেল সবুজ সংকেত, আর বিক্রমকে যেন ঠাট্টা করেই জ্বলে উঠল একচোখা লাল বাতি। সশব্দে ব্রেক চাপলো গোর্খা ড্রাইভার বাজ বাহাদুর। একটুখানি হকচকিয়ে গেল বিক্রম, তারপর চেঁচিয়ে উঠল, থেমো না বাজ বাহাদুর, গুলি মারো ট্রাফিক সিগন্যালকে, চালাও, তুমি চালিয়ে যাও। কিন্তু চালাও বললেই তো চালানো যায় না। জিপের আগে দুসারি গাড়ি দাঁড়িয়ে, পেছনে ব্যাক করবে তারও জো নেই, পেছনেও গাড়ির লাইন, আশেপাশে অগুন্তি গাড়ি। যেন ইঁদুর কোলে আটকে পড়ে ছটফট করতে লাগলো বিক্রম। ঘড়ির কাঁটা একটা সেকেন্ড পার হয় আর শরীরের স্নায়ুগুলো টনটন করে ওঠে। 1 মিনিট কাটল, লালের বদলে আবার দেখা দিল সবুজ ইশারা। হু হু করে বইতে লাগলো থেমে থাকা গাড়ির স্রোত। আর না বাজ বাহাদুর, সময় একদম নেই, জলদি চলো। কিন্তু না, আবার থামো। সামনে মিছিল, লাল ঝান্ডা, পরিচিত স্লোগান। কেবল চলবে না, হ্যাঁ, চলতেই হবে, পৌঁছাতেই হবে। অস্থির হয়ে উঠেছে বিক্রম, অধীর হয়ে উঠেছে। মিছিল কি ফুরোবে না? অনন্তনাগের মতো এর কি শেষ নেই? ঘড়ির কাঁটা ঘুরে যাচ্ছে, সময় নেই, আর সময় নেই। তবে কি পৌঁছানো যাবে না? হাতের নাগালের মধ্যে এসেও পালিয়ে যাবে আসামি। রাস্তা পার হয়ে চলে গেল মিছিল। এবার বেলেঘাটা রাস্তা ধরল জিপ। দেখতে দেখতে এয়ারপোর্ট এসে গেল। জিপ গাড়িখানা ভালো করে থামতে না থামতেই লাফিয়ে নেমে পড়ল বিক্রম। এদিক ওদিক চেয়ে সার্জেন্ট মনোজকে দেখতে পেল না। সে হয়তো এখনও ক্যামাক স্ট্রিটের ফ্ল্যাটে। দ্রুত পায়ে এয়ারপোর্টের ভেতরে চলে গেল বিক্রম। চারিদিকে সতর্ক চোখের নজর ফেলতে ফেলতে একেবারে লাউঞ্জে। নানা জাতের, নানা সাজের, নানা বয়সের যাত্রীরা বসে আছে প্লেন ছাড়ার অপেক্ষায়। প্রিয়জনেরা এসেছে বিদায় নিতে। বিদায় মুহূর্ত আসন্ন, চঞ্চল হয়ে উঠেছে সবাই। কিন্তু সে কোথায়, যার জন্য এত বাঁধার পাহাড় ঠেলে শেষ মুহূর্তে বিক্রমের এই অভিযান? কোথায় সে? একটি একটি করে যাত্রীর মুখ লক্ষ্য করতে লাগলো বিক্রম। না, নেই, এদের মধ্যে সে নেই। তবে কি সে আসেনি? করাচি যাওয়ার প্রোগ্রাম বাতিল করেছে? হতাশায় বিক্রমের উদ্যম ফুরিয়ে এলো। তবু তার গোয়েন্দা মন বলল সে আছে, এখানেই সে আছে। আইনকে ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার এত বড় সুযোগ সে ছাড়বে না। বিক্রমের চোখের সার্চ লাইট ঘুরে ঘুরে আবার যাত্রীদের লক্ষ্য করতে লাগলো। সবাইকে দেখা হয়েছে, শুধু লাউঞ্জের ওই কোণে খবরের কাগজে মুখ ঢেকে দামি টুইডের স্যুট পরা যে প্যাসেঞ্জারটি তন্ময় হয়ে খবর পড়ছে, শুধু তাকেই এখনো দেখা হয়নি। পায়ে পায়ে এগিয়ে গেল বিক্রম। লোকটার সামনে দাঁড়িয়ে ইংরেজিতে বলল, দেশলাই আছে মিস্টার। খবরের কাগজের আড়াল থেকে বিশুদ্ধ ইংরেজি উচ্চারণে জবাব এলো, দুঃখিত, নেই। আপনি বুঝি স্মোক করেন না? না। বিক্রম তবু দাঁড়িয়ে রইল। তা এই প্লেনে আপনিও যাচ্ছেন নিশ্চয়ই? কোথায়, করাচি, এডেন না লন্ডন? খবরের কাগজের দেওয়াল তবু নড়ল না। আমার বিষয়ে অন্য কারোর কৌতূহল আমি পছন্দ করি না। সরি, এইমাত্র একজন পাইলটের মুখে শুনলাম বিদ্রোহী বালুচ সৈন্যরা নাকি বোমা ফেলেছে, তাই এই প্লেন করাচিতে নামবে না। ঠিকই চালিয়ে চেলেছে বিক্রম। মুহূর্তে সরে গেল খবরের কাগজের আড়াল। সোজা হয়ে বসে লোকটা বিরক্তি আর বিস্ময় মেশানো গলায় বলে উঠল, সে কি? আর তার মুখের দিকে তাকিয়ে বিক্রম যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। দিল্লির পুলিশ দপ্তর থেকে পাঠানো ফটোকানা জ্যান্ত হয়ে উঠেছে তার চোখের সামনে। এই একই মুখ সে আজই দেখে এসেছে পাসপোর্ট অফিসে। গুড ইভিনিং মিস্টার জ্যাক নিউম্যান ওরফে আবু রাশিদ ওরফে মৃগাঙ্কু মজুমদার ওরফে অশ্বিনী লাহা। লোকটাকে এতটুকু বিচলিত হতে দেখা গেল না। পাগলের মতন কে বকছো? জ্যাক নিউম্যান ছাড়া আমার দ্বিতীয় নাম নেই। ব্যস্ত যাত্রীরা যে যার জিনিস নিয়ে একে একে লাউঞ্জ ছেড়ে চলে যেতে লাগলো। খবরের কাগজ রেখে জ্যাক নিউম্যানও উঠে দাঁড়ালো যাওয়ার জন্য। প্যান্টের পকেটে হাত ভরে বিক্রম তার পথ আগলে দাঁড়ালো। তার শরীরের পেশিগুলো শক্ত হয়ে উঠল।
দাঁড়াও বন্ধু, যাচ্ছ কোথায়? তোমায় হাতে পেয়ে কি আর ছাড়তে পারি? জ্যাক নিউম্যানের বাদামি চোখ দুটোতে একবার আগুনের ফুলকি দেখা গেল। তারপরে এই অস্বাভাবিক ঠান্ডা গলায় সে বলল, আমি আবারও বলছি, আমায় তুমি চিনতে ভুল করছো। আমি শুধু জ্যাক নিউম্যান। ভুল? ক্রিমিনাল চিনতে বিক্রম বাগচি ভুল করে না মিস্টার। দিল্লিতে তুমি ছিলে আবু রাশিদ দাড়ি রেখে, কলকাতায় হলে অশ্বিনী লাহা আর মৃগাঙ্ক মজুমদার। আবার দাড়ি কামিয়ে তুমি হয়েছ জ্যাক। মুখের কথা শেষ হতে না হতেই বিক্রমের মুখ বন্ধ হয়ে এলো। মোটা লোমো সাথের একটা খুশি আচমকা এসে পড়ল তার চোয়ালে। ছিটকে পড়তে পড়তে একটা সোফা ধরে সে টাল সামলে নিল। রিভলভারের জন্য পকেটে আবার হাত দিতেই একটা নীরস গলার গরুগম্ভীর আওয়াজ শোনা গেল, হাত তোলো। বিক্রম ফিরে দেখল আবু রশিদ ওরফে অশ্বিনী লাহার হাতের অটোমেটিক পিস্তল তারই দিকে তাক করে রয়েছে। এতক্ষণে তার খেয়াল হলো অশ্বিনীর মতো ধূর্ত ক্রিমিনালের সঙ্গে একা মোকাবিলা করতে আসাটা নেহাত বোকামি হয়ে গেছে। সার্জেন্ট মনোজকে যখন পাওয়া গেল না, তখন আর কাউকে আনাই উচিত ছিল। বিক্রমের হাত দুখানা আস্তে আস্তে উপরে উঠে গেল। এয়ারপোর্টের লাউঞ্জ এখন প্রায় ফাঁকা। লন্ডনগামী হাওয়াই জাহাজ ছাড়বার অপেক্ষায় রানওয়েতে দাঁড়িয়ে আছে। সিঁড়ি বেয়ে প্যাসেঞ্জাররা একে একে উঠে যাচ্ছে ভেতরে। সকলেরই দৃষ্টি সেদিকে, নইলে লাউঞ্জের এক কোণে যে বিচিত্র নাটক শুরু হয়েছে তার দর্শকের অভাব হতো না। হাতের অটোমেটিকটা নাচাতে নাচাতে অশ্বিনী এবার পরিষ্কার বাংলায় বলল, বিক্রম বাগচি, ভারী চালাক গোয়েন্দা তুমি না? এত চালাক যে নিজের ফাঁদে নিজেই ধরা পড়লে। এই বুদ্ধি নিয়ে তুমি গোয়েন্দাগিরি করো? বিশ্রী আওয়াজ করে হেসে উঠল অশ্বিনী। নিরুপায় আক্রোশে জ্বলতে জ্বলতে বিক্রম বলল, শাট আপ শয়তান জানোয়ার কোথাকার! তোমার খেলা আজই শেষ, জেনে রাখো। বটে। অশ্বিনীর বাদামি চোখে আর একবার আগুনের ফুলকি দেখা গেল। বলল, খেলা শেষ কার? আমার না তোমার? আমার সঙ্গে শত্রুতা করা সোজা কি? মোহনলাল, রামদয়াল আর স্বরূপা নিশ্চয়ই তোমাকে জানিয়ে দিয়েছে। তাহলে স্বীকার করছো রামদয়াল আর স্বরূপাকে তুমি খুন করেছো? আমার কাছে বেঈমানির ক্ষমা নেই। নিজের রিস্ট ওয়াচের দিকে একবার তাকালো অশ্বিনী, তারপরে বলল, প্লেন ছাড়তে মাত্র 1 মিনিট বাকি। নিজের জান বাঁচাতে চাও তো সরে দাঁড়াও। অদ্ভুত একটা মরিয়া ভাব বিক্রমকে পেয়ে বসল। পালাতে তোমার দেব না অশ্বিনী, মরে গেলেও না। অশ্বিনীর তামাটে মুখ লাল টকটকে হয়ে উঠল। তোমার মতন একটা ইঁদুর বাচ্চার জন্য একটা টোটা নষ্ট করব কিনা ভাবছিলাম এতক্ষণ, কিন্তু না, আর দেরি করা চলে না। ঈশ্বর নামে কোনো আত্মীয় টাত্মীয় যদি তোমার থাকে তো তাকে ডাকতে পারো। হাতের অটোমেটিকটা বিক্রমের বুকের লেভেলে তুলে ধরল অশ্বিনী। আর সেই মুহূর্তে একখানা চেয়ার সবেগে এসে পড়ল অশ্বিনীর ডান হাতের মুঠোর ওপর। ছিটকে পড়ল অটোমেটিক রিভলভার। সার্জেন্ট মনোজ কখন এসে দাঁড়িয়েছে বিক্রম বা অশ্বিনী কেউ দেখেনি। রিভলভারটা কুড়িয়ে নেওয়ার জন্য দুজনে দুদিক থেকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু অশ্বিনী হেঁট হয়ে হাত বাড়াতেই বিক্রম তার শরীরের সমস্ত শক্তি দিয়ে প্রচণ্ড এক ঘুষি ছাড়ল অশ্বিনীর থুতনি লক্ষ্য করে। বক্সিং শেখা হাত বিক্রম, একটা ঘুষিতেই অশ্বিনীর ঘাড়ে গর্দানে ভারী দেহটা উল্টে পড়ে গেল। অস্ত্রটা কুড়িয়ে নিয়ে ইন্সপেক্টর বিক্রম চেয়ে দেখল মেঝের কার্পেটে বসে আহত অশ্বিনী বুনো মোষের মতো হাঁপাচ্ছে। থুতনিনে রক্ত গড়িয়ে সাদা টেরিলিনের শার্ট লাল হয়ে গেছে। ততক্ষণে সুরজিৎ গুপ্তের পাঠানো আর্মড ফোর্স আর এয়ারপোর্টের জনতা ভিড় করে দাঁড়িয়েছে লাউঞ্জে। বিক্রম কাছে গিয়ে বলল, কেরা অশ্বিনী, উঠে দাঁড়াও। টলতে টলতে দাঁড়িয়ে উঠল অশ্বিনী। মনোজ হ্যান্ডকাপ নিয়ে এগিয়ে এলো। লন্ডনগামী জেট বোয়িং তখন দমদমের মাটি ছেড়ে করাচির পথে উড়ে চলেছে। এবার কিছুদিন ছুটি নিন স্যার, যা ধকলটা গেল। হ্যাঁ, বিধিরও তাই ইচ্ছে। তবে তার আগে একটা কাজ বাকি আছে। আবার কি কাজ? পল্টু ছোকরাকে একটা ভালো চাকরিতে ঢুকিয়ে দিয়ে মিনা থাপার সঙ্গে ওর বিয়ের ব্যবস্থা করা। অন্তত একটা জীবন ক্রাইমের রাস্তা ছেড়ে সুস্থ সুন্দর হয়ে উঠুক।
আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের আজকের গল্প। আজকের মতো আমাদের গল্প এখানেই শেষ হলো। গল্পটা শুনে কেমন লাগলো এবং এইরকম গল্প আরো শুনতে হলে কমেন্ট করতে ভুলবেন না। এর ফলে আমরা আরো তাড়াতাড়ি এরকম অনেক গল্প আনবো, কথা দিচ্ছি। গল্পটা আশা করি খুব ভালো লেগেছে, আর খুব বেশি ভালো লাগলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। না, জোরাজুরি নেই, যদি ভালো লাগে তবেই। তাহলে সবাই খুব ভালো থাকবেন আর অনেক ভালোবাসা নেবেন। নমস্কার।